পাটলিপুত্র, সম্রাট চন্দ্রগুপ্তর রাজসভা। রাজপুরুষ, মন্ত্রীগণ এবং সাধারণ নাগরিকদের সমাগম সভাঘর জুড়ে। রত্নখচিত সিংহাসনে বসে আছেন স্বয়ং সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। নাগরিকদের আর্জি আজ তিনি শুনছেন মন দিয়ে। হঠাৎই গম্ভীর মুখে এক সৈনিক প্রবেশ করল, নতমস্তকে সম্রাটকে অভিবাদন জানাল। সম্রাটের জয় হোক। ইশারায় সম্রাট তাকে কথা বলার অনুমতি দিলেন। সম্রাট পাটলিপুত্রর পশ্চিম দ্বারে এক ব্রাহ্মণ সহ আরও 2 ব্যক্তি আপনার দর্শন প্রার্থী। ওরা নিজেদের উত্তর পশ্চিমের গান্ধারের রাজদূত হিসেবে পরিচয় দিয়েছেন। গান্ধারের নাম শুনেই চাঞ্চল্য দেখা দেয় রাজসভায়। কারণ গান্ধার যে গত কয়েক বছর ধরেই মৌর্য সাম্রাজ্যের অংশ হতে অস্বীকার করে এসেছে তা সকলেরই জানা। কয়েক বছর আগে মৌর্য সাম্রাজ্য স্থাপনের সময় থেকেই গান্ধার মগধের বিরোধিতা করে এসেছে। এর প্রধান কারণ গান্ধার রাজ অম্বির সঙ্গে চন্দ্রগুপ্তর পুরনো শত্রুতা। কিন্তু মগধ ক্রমেই ক্ষমতা বৃদ্ধি করেছে এবং ধীরে ধীরে রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে গান্ধারের ওপর। রাজধানীতে আজ গান্ধারের রাজদূতের আগমন হয় আসন্ন যুদ্ধ অথবা মৈত্রীর ইঙ্গিত। সম্রাটের পাশেই দাঁড়িয়ে থাকা প্রধান অমাত্য কৃষ্ণনাথ প্রশ্ন করলেন, পরিচয়পত্র পরীক্ষা হয়েছে? হ্যাঁ আর্য। এবার সম্রাট বললেন, বেশ, নগরে যখন তাঁরা প্রবেশ করেছেন তাদের সভায় উপস্থিত করা হোক। সৈনিক চলে যেতেই প্রধান অমাত্য কৃষ্ণনাথ সম্রাটের কাছে এসে বললেন, সম্রাট, সভা আজকের মতো ভঙ্গ করুন। গান্ধারের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। মাথা নেড়ে সম্মতি জানালেন চন্দ্রগুপ্ত। একান্ত। সভা সমাপ্তির ঘোষণা হতেই কয়েকজন অমাত্য ছাড়া এক এক করে প্রত্যেকেই সভাঘর ত্যাগ করল। প্রধান অমাত্য কৃষ্ণনাথ উত্তেজিতভাবে প্রশ্ন করলেন, সম্রাট, আপনার কি ধারণা? কি সংবাদ বয়ে নিয়ে এসেছে দূত? গান্ধার কি আমাদের বশ্যতা স্বীকার করবে নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলেছে? অম্বি নিজে এক নীচ পিতৃহন্তা এবং কাপুরুষ। দূত পাঠিয়ে সে যুদ্ধ ঘোষণা করবে না। অম্বি আক্রমণ করলে তা অবশ্যই করবে আচমকা, রাতের অন্ধকারে। তবে মগধের সঙ্গে যুদ্ধে যাওয়ার ক্ষমতা তার নেই। অতএব দূত যুদ্ধ ঘোষণা করতে আসছে না এই বিষয়ে আমি প্রায় নিশ্চিত। তার মানে নিশ্চয়ই আমাদের কূটনৈতিক চাপের কাছে নতি স্বীকার করতে চায়। এটা পরম সুখবর সম্রাট। দেখাই যাক। তবে অম্বি নিজের হঠকারিতা ত্যাগ করে এত তাড়াতাড়ি আমার কাছে হার মেনে নেবে সেটাও বিশ্বাস হয় না। গান্ধার রাজ অম্বি মূর্খ, কিন্তু তার প্রধান অমাত্য অতি ধূর্ত ব্যক্তি। একই সঙ্গে তিনি অম্বির গুরুও বটে। লোকে তাকে মহাভারতের গান্ধার পুত্র শকুনির সঙ্গে তুলনা করে। তাকে লোকে অমাত্য শকুনি বলে ডাকে। তবে আপনি কি এটা তারই কোনো নতুন ষড়যন্ত্র বলে সন্দেহ করছেন? না, পাটলিপুত্রতে এসে বিশেষ কিছুই করার সামর্থ্য তাদের নেই। তবে অম্বি আমায় যতটা ঘৃণা করে তার আচার্য শকুনি আচার্য চাণক্যকে ততটাই ঘৃণা করে। সেই কারণে সাবধান থাকাই শ্রেয়। সম্রাট মার্জনা করবেন। এবার একজন সভাসদ প্রশ্ন করলেন, একটা প্রশ্ন আছে। আপনি বরাবরই গান্ধারকে মগধ সাম্রাজ্যের অন্তর্গত করতে এত তৎপর কেন? কারণ তক্ষশিলা বিশ্ববিদ্যালয় গান্ধারে অবস্থিত। আপনারা সকলেই জানেন এই বিশ্ববিদ্যালয় আমার এবং আচার্য চাণক্যের কাছে কতটা গুরুত্বপূর্ণ। একসময় আচার্য নিজে সেখানে অধ্যাপনা করেছেন এবং আমি নিজে তাঁর ছাত্র ছিলাম তক্ষশিলায়। অখণ্ড আর্যাবর্তের স্বপ্নের সূত্রপাত সেখান থেকেই হয়েছিল। আর তাছাড়া গান্ধার হলো এই দেশের সীমান্ত প্রদেশ। তা অম্বির মতো অপদার্থ শাসকের হাতে সুরক্ষিত নয়। আর সীমান্ত সুরক্ষিত না হলে এই দেশও সুরক্ষিত নয়। সম্রাটের যুক্তিতে সকলেই সম্মতি জানাল। কিছুক্ষণ বাদেই রাজসভায় 2 সৈনিক প্রবেশ করল।
এবং তাদের সঙ্গে এক ব্রাহ্মণ ও দুজন ভৃত্যস্থানীয় ব্যক্তি। ব্রাহ্মণ নত হয়ে সম্রাট ও উপস্থিত সকলকে প্রণাম জানালেন। হাসি মুখে বললেন, ধন্য আমি, ধন্য সম্পূর্ণ আর্যাবর্তর সম্রাট বীর চন্দ্রগুপ্ত মৌর্যর সাক্ষাৎ পেয়ে। হে 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 সম্রাট, আমি শুকদাস, গান্ধাররা জম্বির একজন অমাত্য। আমি সুখবর নিয়ে এসেছি সম্রাট। এই নিন, এই নিন। শুকদাস একটা রাজমোহর লাগানো চিঠি এগিয়ে দিলেন কৃষ্ণনাথের দিকে। সেটা খুলে পড়তেই কৃষ্ণনাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সম্রাট, এ যে সত্যিই সুখবর। গান্ধার রাজ আমাদের সমস্ত শর্ত মেনে নিয়ে মগধের অন্তর্গত হতে চান। সম্রাট চন্দ্রগুপ্ত এই খবরে চকিত এবং হর্ষিত হলেন। ব্রাহ্মণের উদ্দেশ্যে বললেন, এই অসম্ভব কিভাবে সম্ভব হলো? সম্রাট, সত্যি বলতে মহারাজ আর প্রধান অমাত্যর এই হঠাৎ হৃদয় পরিবর্তনে আমি নিজেও বিস্মিত। তবে আমরা অন্যান্য অমাত্য তথা সমগ্র রাজ্যবাসীর বহুদিনের দাবি ছিল গান্ধারকে মৌর্য সাম্রাজ্যের অঙ্গ করার। নাগরিকদের এই আন্দোলনের নেতৃত্ব আমি নিজে দিয়েছিলাম সম্রাট, নিজে। এবং তাতে ইন্ধন দিয়েছে তক্ষশিলার আচার্যরা। গান্ধারে বিদ্রোহ শুরু হওয়ার উপক্রম হয়েছে। সম্ভবত সেই কারণেই বাধ্য হয়ে এই নির্ণয় সম্রাট। হ্যাঁ, এই তথ্য আমার জানা যে গান্ধারের বিচক্ষণ অমাত্যরা তথা অধ্যাপকরা আমাদের সঙ্গে হাত মেলানোর জন্য আগেও বহুবার আর্জি জানিয়েছেন। প্রতিবারই তা প্রত্যাখ্যাত হয়েছে রাজার থেকে। তবে দেরিতে হলেও তার যে শুভ বুদ্ধির উদয় হয়েছে তা জেনে ভালো লাগলো। যথার্থ বলেছেন সম্রাট। আপনি আমাদের বিশেষ অতিথি মহোদয়। পথযাত্রায় আপনি নিশ্চয়ই ক্লান্ত। আমাদের আপ্যায়নে কয়েকদিন রাজমহলে যাপন করার আমন্ত্রণ জানাই। ধন্যবাদ সম্রাট। তবে আমি 2 দিন বিশ্রাম নিয়েই আপনার উত্তর সমেত ফিরে যাব। শুভ কাজে দেরি নয়। আপনার সঙ্গে এরা আপনার ভৃত্য? আপনার সঙ্গে গান্ধারের কোনো প্রহরী আসেনি? আমাদের রাজা আমার সঙ্গে কোনো প্রহরী পাঠাননি। তিনি জানিয়েছেন যে আপনার দায়িত্বে তিনি আমার সুরক্ষা ভার দিয়ে নিশ্চিন্ত। মগধকে তিনি সম্পূর্ণ বিশ্বাস করেন। শুধু নিয়ম রক্ষার স্বার্থে সঙ্গে এই একজন পাচক আর খাবার পরীক্ষক দিয়েছেন। রাজপুরুষদের হত্যার ক্ষেত্রে বিষ প্রয়োগ হল সবচেয়ে প্রচলিত পদ্ধতি। সেই কারণেই রাজদূতদের সঙ্গে একজন নিজস্ব পাচক ও খাবার পরীক্ষক পাঠানোটাই নিয়ম। তাচ্ছিল্যের সঙ্গে চন্দ্রগুপ্ত হেসে বললেন, সম্পূর্ণ ভরসা যে করেন না তা তো দেখতেই পাচ্ছি। তবে আপনার সুরক্ষায় আপনার সঙ্গে সর্বদা 2 জন সৈনিক বহাল করলাম। আপনাকে গান্ধার অবধি সুরক্ষিত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আপনি নিশ্চিন্তে থাকুন মহোদয়, আপনি আমার বাড়িতে সম্পূর্ণ সুরক্ষিত। রাজমহলের অন্দরেই একটি সুসজ্জিত অতিথি কক্ষে শুকদাসের থাকার ব্যবস্থা করা হয়েছে। শুকদাস অমাত্য কৃষ্ণনাথের সঙ্গে দিনের বেলা মহল পরিদর্শন করলেন। সর্বক্ষণ তাঁর সঙ্গে 2 জন প্রহরী থেকেছে। ক্লান্ত থাকায় সূর্যোদয়ের পর দ্বিতীয় প্রহরের দিকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তিনি ঘরে দরজা দিলেন। ভেতর থেকে দরজা বন্ধ হওয়া অবধি কৃষ্ণনাথ নিজে অপেক্ষা করলেন এবং দরজার বাইরে 2 জন সশস্ত্র প্রহরীকে সারা রাত পাহারায় থাকতে নির্দেশ দিলেন। কোনোভাবেই যেন ব্রাহ্মণকে একা ছাড়া না হয় বা তাঁর সুরক্ষায় কোনো গাফিলতি যেন না হয় সেই নির্দেশ দিলেন। এরপর তিনি নিশ্চিন্ত মনে নিজের ঘরের দিকে এগোলেন। আজ সত্যিই শুভ দিন। সেই দিনটা কাটল। পরের দিন কৃষ্ণনাথ নিজের কক্ষে হাত ধুয়ে খেতে বসবেন, এমন সময় বাইরে কড়া নাড়ার শব্দ।
কে? আর্য, আর্য আমি প্রহরী। অতিথি কক্ষের বাইরে পাহারায় ছিলাম। ব্রাহ্মণ দরজা খুলছেন না। আপনি দয়া করে একবার চলুন। খাবার পড়ে রইল। যাওয়ার পর কৃষ্ণনাথ যা শুনলেন তা হলো এই রকম। সকালে পাচক ও খাবার পরীক্ষক সুখদাসের জন্য প্রাতরাশ বানিয়ে উপস্থিত হয় তাঁর দরজায়। সতর্ক দুই প্রহরী তখন নিজের জায়গাতেই দাঁড়িয়েছিল। তারা দরজার কড়া নাড়ল, কিন্তু দরজা খুলল না। প্রহরী ও দুই ভৃত্য অনেক ডাকাডাকি করতেও কোনো উত্তর না পাওয়ায় তখন ওই প্রহরী ছুটে যায় প্রধান অমাত্য কৃষ্ণনাথকে খবর দিতে। চিন্তিতভাবে কৃষ্ণনাথ এলেন এবং তিনিও বার কয়েক ডাকাডাকি করলেন। কোনো ফল না হওয়ায় শঙ্কিত অমাত্য অগত্যা সম্রাটকে খবর পাঠালেন। দরজা ভেতর থেকে বন্ধ। এই বন্ধ ঘরের রহস্য এবং আরও অনেক রহস্যভেদ জানতে হলে শুনতে হবে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অভিজ্ঞান গাঙ্গুলির লেখা ঐতিহাসিক থ্রিলার কাহিনী শলাক শাস্ত্র। মুখ্য চরিত্রে শঙ্করীপ্রসাদ মিত্র, অগ্নি ও আরও অনেকে। শুরু হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির শলাক শাস্ত্র। সম্রাট নিজে কয়েকজন সৈনিক নিয়ে হাজির হয়ে নির্দেশ দিলেন দরজা ভেঙে ফেলতে। শক্তপোক্ত সেগুন কাঠের দরজা ভেঙে ফেলা মোটেই সহজ হল না। 6 জন বলিষ্ঠ সৈনিকের মিলিত চেষ্টায় সেই দরজা ভাঙা হল। প্রথমেই প্রবেশ করলেন সম্রাট এবং ভেতরের দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। ওর পিছু পিছু অমাত্য সৈনিকরা, সঙ্গে গান্ধারের 2 ভৃত্যও প্রবেশ করল, কিন্তু প্রত্যেকেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন, কারণ ঘরের মেঝেতে নিশ্চল পড়ে আছেন সুখদাস, চোখ খোলা এবং তাতে বিস্ফারিত দৃষ্টি। সম্রাটের ইশারায় একজন সৈনিক এগিয়ে গিয়ে ব্রাহ্মণের নাকে হাত রাখল এবং হৃদস্পন্দন পরীক্ষা করল। তারপর মাথা নাড়িয়ে জানালো যে ব্রাহ্মণ মৃত। প্রাণহীন দেহটার দিকে সম্রাট চন্দ্রগুপ্ত কিছুক্ষণ চেয়ে থাকলেন। চরম বিপদ আসতে চলেছে। শত্রু দেশের রাজদূতের মৃত্যু হয়েছে তাঁর নিজের রাজমহলে। হত্যা করা হয়েছে তাকে, কিন্তু কিভাবে তা সম্ভব? কর্তব্য ঠিক করতে মাত্র কয়েক মুহূর্ত সময় লাগলো তাঁর। এই বিপদের মুহূর্তে ওর শুধু একজনেরই মুখ মনে আসছে। হ্যাঁ, একমাত্র তিনিই পারেন এই রহস্যের সমাধান করতে। একজন সৈনিকের দিকে চেয়ে তিনি শান্ত কণ্ঠে নির্দেশ দিলেন, যত তাড়াতাড়ি সম্ভব আচার্য চাণক্যকে খবর দাও। যাও। নিজের ঘরে একাকী বসে আছেন সম্রাট চন্দ্রগুপ্ত। আজকে সভা করার পরিস্থিতি নেই। তাঁর মনের ভেতর দুশ্চিন্তার ঝড় চললেও বাইরে থেকে তিনি শান্ত। সম্রাটকে কখনো নিজের অন্তরের ভাব অথবা দুর্বলতা লোক সমক্ষে প্রকাশ করতে নেই। তিনি একজনের পথ চেয়ে অধীর অপেক্ষায় বসে আছেন। সেই মুহূর্তেই অতি পরিচিত খড়মের শব্দ তাঁর কানে এলো। সেই আওয়াজ তাঁর দিকেই এগিয়ে আসছে। ঘরে ঢুকলেন সেই খড়ম পরা ব্যক্তি। উচ্চতায় সম্রাটের চেয়ে সামান্য কম, কৃষ্ণবর্ণ, ন্যাড়া মাথায় শুধু লম্বা টিকি এবং সাধারণ ব্রাহ্মণ সন্ন্যাসীর বেশ। কপালে চন্দনের ত্রিবলী টিকা, গলায় রুদ্রাক্ষের মালা এবং বুকের ওপর দৃশ্যমান পৈতে তার ব্রাহ্মণত্বের পরিচয় দিচ্ছে। অসম দন্তরাশির কারণে
তার মুখে এক ধরনের কুরুপতা প্রকাশ পায়। ব্যক্তিটির আপাত বিশেষত্বহীন চেহারায় উল্লেখযোগ্য অংশ তার দুটো অস্বাভাবিক উজ্জ্বল চোখ। অন্তর্ভেদী সেই দৃষ্টিতে যেন বিদ্যুৎ খেলে চলে প্রতি মুহূর্তে। অপরিচিত কোনো ব্যক্তি এই ব্রাহ্মণকে দেখে কোনোদিন অনুমান করতে পারবে না যে ইনি মহামতি বিষ্ণুগুপ্ত চাণক্য। আর্যাবর্তে এই মুহূর্তে তাঁর চেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তি দ্বিতীয় কেউ নেই, সম্ভবত সম্রাট নিজেও নন। তিনি সম্রাট চন্দ্রগুপ্তর বাল্যকালের আচার্য, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার মূল মস্তিষ্ক এবং পরবর্তীকালে প্রধান অমাত্য পদে আসীন ছিলেন কয়েক বছর। যদিও এখন তিনি স্বেচ্ছা অবসর নিয়ে লেখালেখিতে মনোনিবেশ করেছেন। রাজভবন তিনি ত্যাগ করেছেন। পাটলিপুত্রেই এক তুলনামূলক নির্জন স্থানে নিজের কুটিরে স্বেচ্ছায় সন্ন্যাসী জীবনযাপন করেন। গুরুর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম জানালেন সম্রাট। মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন চাণক্য। আয়ুষ্মান ভব, যশস্বী ভব, উৎকৃষ্ট ভারতম সম্রাট। চন্দ্রগুপ্ত উঠে গুরুকে আসনে বসিয়ে নিজেও তাঁর মুখোমুখি বসলেন। প্রহরীকে তাদের একান্তে ছেড়ে দিতে বলে দরজা বন্ধ হওয়া অবধি অপেক্ষা করলেন। তারপর বললেন, আচার্য, মগধের ঘোর বিপদ আসন্ন আচার্য। আপনি ছাড়া এই মুহূর্তে আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। কি ঘটেছে সম্রাট? গান্ধার রাজ অম্বিকে মনে আছে আপনার? অবশ্যই। আচার্য শকুনির শিষ্য, ক্ষমতার লোভে এই দেশদ্রোহী অম্বি সিকান্দারের সঙ্গে মৈত্রী করে যবন সেনাদের এদেশে প্রবেশের পথ করে দিয়েছিল। তাকে কি ভুলতে পারি? হ্যাঁ আচার্য, সে এতদিন মৌর্য সাম্রাজ্যের অধীনস্থ হতে রাজি হয়নি। তাই আমরাও এই দিক থেকে কূটনৈতিকভাবে গান্ধারকে চাপ দেওয়া শুরু করি। তাঁর রাজ্যে নজিরবিহীন অপশাসন, কৃষকরা আত্মহত্যা করছে, শ্রমিকরা ক্ষুধার্ত মরছে, আর শিক্ষা ব্যবস্থাও ধুঁকছে। তার বিরুদ্ধে তাঁর রাজ্যবাসী ও তক্ষশিলার আচার্যরা বিদ্রোহ করছে, মগধের অংশ হওয়ার দাবি করেছে। অম্বি একা হলে বহুদিন আগেই বিদ্রোহীরা তাকে হত্যা করতে সক্ষম হতো, কিন্তু আচার্য শকুনি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি। সেই তক্ষশিলায় অধ্যাপনা করার সময় থেকেই আমি তাকে চিনি। তার বুদ্ধিতেই এখনো অম্বি রক্ষা পেয়েছে। যাই হোক, হঠাৎ তার প্রসঙ্গ উঠছে কেন? সে কি এইবার হার মেনেছে? মগধের বশ্যতা স্বীকার করতে চায়? হ্যাঁ আচার্য, সেই রকম ইঙ্গিত দিয়েই এক ব্রাহ্মণ দূতকে তিনি পাঠিয়েছিলেন। গতকাল তিনি এখানে পৌঁছেছিলেন। আমি তার যথাযথ সুরক্ষার ব্যবস্থা করি। প্রাসাদের অন্দরেই অতিথিশালায় তার থাকার ব্যবস্থা করি। কিন্তু আজ সকালে... পুরো কথা শেষ না করে সম্রাট চুপ করে যেতে অশনির ইঙ্গিত অনুমান করেই চাণক্য বলে ওঠেন, দয়া করে এইটা বলো না যে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে আচার্য? আমি ভাবতে পারছি না আচার্য। খোদ রাজমহলের অন্দরে গুপ্ত হত্যা। চাণক্য আসন ছেড়ে উদ্বিগ্নভাবে পায়চারি করতে শুরু করলেন। উত্তেজিত অথচ ধীর কণ্ঠে বললেন, চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, এই অনর্থ তুমি কিভাবে ঘটতে দিলে? তুমি বুঝতে পারছো না এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য? রাজদূতকে হত্যা একই ধর্মবিরুদ্ধ পাপ, তার উপর ব্রহ্ম হত্যা। কাউকে বিশ্বাস করাতে পারবে না যে এতে মগধের হাত নেই। প্রত্যেকে তোমার উপরেই দোষারোপ করবে। মৌর্যদের শাসন ব্যবস্থার উপর প্রশ্ন উঠবে।
বিরোধী রাজ্যরা তো বটেই, এমনকি মগধের অঙ্গরাজ্যের শাসকদের কাছেও মগধের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। তারা একজোট হবে আর ব্রাহ্মণদের উস্কানি দেবে। সমস্ত মগধ বিরোধী রাজ্য এর লাভ ওঠাবে, বিশেষ করে গান্ধার। আমি আপনারই শিষ্য, আমি মূর্খ নই আচার্য, আমি সব বুঝছি। আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে আমার তরফ থেকে যথাযথ সুরক্ষা আর সাবধানতা অবলম্বন করা হয়েছিল, কিন্তু কোনো এক অদ্ভুত উপায়ে বন্ধ ঘরে তাকে হত্যা করা হয়েছে। অপরাধী শীঘ্র ধরা না পড়লে যুদ্ধের সম্ভাবনা দেখা দিতে পারে। সেই কারণেই আপনার সাহায্য চাই গুরুদেব। এই রহস্যের সমাধান আপনিই করতে পারেন আচার্য। তুমি নিশ্চিত যে হত্যাই করা হয়েছে? হ্যাঁ, মৃতদেহ দেখলে আপনিও সহজেই নিশ্চিত হবেন। বেশ, এখনই হত্যাস্থলে নিয়ে চলো আমায়। হ্যাঁ হ্যাঁ, চলুন আচার্য, আসুন। অতিথিশালাটা সুবিশাল। মূল্যবান আসবাবপত্র, পর্দা, অপূর্ব ভাস্কর্য, রঙিন চিত্র প্রভৃতি দিয়ে সাজানো। ঘরের একদিকে রূপোর থালায় এখনো গত রাতের অর্ধভুক্ত ভোজন, ফলমূল আর রুটি পড়ে আছে। ঘরের মাঝখানে সুসজ্জিত পালঙ্ক এবং পালঙ্কর লাগোয়া একটা কাঠের তেপায়া মেজ। পালঙ্কর পাশেই মেঝেতে পড়ে আছে মৃতদেহ। একটা সোনার পানপাত্র মেঝেতে উল্টে গড়িয়ে গেছে দেয়ালের কোণায়। মেজের পাশেই খানিকটা জায়গা জলের শুকনো দাগ। মৃতদেহর মুখ থেকে সাদা গ্যাজলা বেরিয়ে এসেছে। খোলা চোখে তীব্র যন্ত্রণার চিহ্ন স্পষ্ট। হাত এবং পায়ের নখ নীলাভ, যা স্পষ্টতই বিষক্রিয়ার লক্ষণ। ঘরের মাঝখানে দাঁড়িয়ে এতক্ষণ এইসব কিছু পর্যবেক্ষণ করছিলেন চাণক্য। ঘরের মধ্যে আচার্য ছাড়াও স্বয়ং সম্রাট, অমাত্য কৃষ্ণনাথ এবং বৃদ্ধ রাজবৈদ্য উপস্থিত। চাণক্য অমাত্যর দিকে ফিরে প্রশ্ন করলেন, এই দরজা ছাড়াও ওদিকে দ্বিতীয় একটা দরজা দেখতে পাচ্ছি। ওই দরজা কোথায় খোলে? ওই দরজা দিয়ে বেরিয়েই ছাদে যাওয়া সিঁড়ি। চাণক্য দ্বিতীয় দরজাটার দিকে এগিয়ে গেলেন। এ কি, দরজার ভেতর থেকে খিল দেওয়া নেই, বাইরে থেকে বন্ধ। এর মানে তো যে কেউ ঢুকতে পারে এই দরজা দিয়ে। আগে ওটা তো মানে খেয়াল করিনি। আপনার এই খেয়াল না করাতেই কেউ ওইখান দিয়ে ঢুকে হত্যা করে গেছে সম্ভবত। আপনাকে এতবার সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছিলাম, তারপরেও এই ভুল কিভাবে হয় আপনার? ক্ষমা করবেন সম্রাট, মানে বয়োজ্যেষ্ঠ কৃষ্ণনাথকে এর বেশি আর কিছু বললেন না চন্দ্রগুপ্ত। অমাত্যর হয়ে চাণক্য উত্তর দিলেন, সম্রাট, এখনো কিন্তু প্রমাণিত হয়নি যে বাইরে থেকে লোক ঢুকেছিল। তাছাড়া ছাদে তো সারা রাত পাহারা থাকে, তাই না? এই কথায় সাহস পেলেন কৃষ্ণনাথ। তিনি বললেন, আগে হ্যাঁ আচার্য, ওখান থেকে সবার চোখ এড়িয়ে আততায়ী ঢুকতে পারবে না। রাজবৈদ্যের উদ্দেশ্যে পরের প্রশ্ন করলেন আচার্য চাণক্য। মৃত্যু বিষ প্রয়োগেই হয়েছে, এই বিষয়ে নিশ্চিত তো? আগে হ্যাঁ, তবে দেহে আর কোনো ক্ষতচিহ্ন আমার চোখে পড়েনি। সাপের কামড় নয়। খাবারে বিষ থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেটা সম্ভব নয় আচার্য। গতকাল রাতের পুরো রান্না হয়েছে আমার নিজের চোখের সামনে। গান্ধারের পাচক ও খাদ্য পরীক্ষকটিকে বিশ্বাস করা যায় না। খাবারে যাতে বিষ প্রয়োগ কোনোভাবেই সম্ভব না হয় সেটা নিশ্চিত করতে আমি এবং সঙ্গে আরও 5 জন প্রহরী কড়া সতর্কতার সঙ্গে নজর রেখেছি সর্বক্ষণ। আনাজ, চাল, ঘি ইত্যাদি সব আমরা রাজভাণ্ডার থেকে দিয়েছিলাম। শুধু তো রান্না করেছে গান্ধারের পাচক। আচার্য, সেই প্রতিটা খাবার শুকদাস মুখে তোলবার আগে গান্ধারের নিজস্ব খাবার পরীক্ষক আমাদের সামনে তা প্রথমে খেয়ে দেখেছে। সেই ব্যক্তির ভিতর কোনো রকম বিষক্রিয়ার লক্ষণ তো দেখা যায়নি। বিষাক্ত চাল ফোটানোর সময়
অস্বাভাবিক ময়ূর নীলাভ ধোঁয়া বের হয়। সবজিতে বা ফলে বিষ থাকলে তার রঙের সামান্য হলেও পরিবর্তন আসে, শুকনো হয়ে যায়। দইতে কালো রং আর মধুতে সাদা রং দেখা দেয়। এগুলো সবই সম্রাটের নিজস্ব পাচক জানেন। তিনি কি উপস্থিত ছিলেন কালকে রান্নার সময়? সম্মতিসূচক মাথা নাড়লেন মহা অমাত্য। হ্যাঁ আচার্য, আমি সেই ব্যবস্থাও করেছিলাম। সমস্ত রান্না রাজপাচকের উপস্থিতিতেই রেঁধেছে গান্ধারের পাচক। এগিয়ে গিয়ে থালায় সাজানো অভুক্ত খাবারের সামনে গিয়ে দাঁড়ালেন চাণক্য। এগুলো এখনো রাখা কেন এখানে? রাতে সরানো হয়নি কেন? এই দায়িত্ব গান্ধারের 2 ভৃত্যের ছিল, তাদের গাফিলতি। যে চারপায়াটার ওপর খাবার রাখা রয়েছে তার কাছের জানলার পর্দা সরিয়ে দিলেন আচার্য। রোদ্দুর এসে থালায় পড়ল। ঝুঁকে পড়ে থালা বাসন পরীক্ষা করলেন তিনি। ভালোই হয়েছে এগুলো না সরিয়ে একবার পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেবেন এতে বিষ আছে কিনা। বিষ বাসনেও থাকতে পারে। ধাতুতে বিষ থাকলে তার ওপর পড়া আলোক রশ্মি কম প্রতিফলিত হয়, কারণ বিষাক্ত ধাতু তার জৌলুস হারায়। এক্ষেত্রে সেরকম কিছু তো আপাতত নজরে পড়ছেন না। বিষক্রিয়ার ওপর আরো কিছু বলতে যাচ্ছিলেন চাণক্য, কিন্তু থেমে গেলেন। জানলা দিয়ে ভেতরে ঢোকা রোদ্দুর মেঝের ওপর কোনো একটা ছোট বস্তুর ওপর এসে পড়েছে। সেটার থেকে প্রতিফলিত আলো চাণক্যর চোখে লাগল। ভুরু কুঁচকে তিনি এগিয়ে গেলেন পালঙ্কের দিকে। নিচু হয়ে সাবধানে মেঝে থেকে কিছু একটা তুলে নিলেন তিনি। একটা সরু শলাকা, অনেকটা কাপড় সেলাই করতে যেমন সূচ ব্যবহার হয় সেই রকমই, তবে দৈর্ঘ্যে সামান্য বেশি। এটা কি? চন্দ্রগুপ্ত এগিয়ে এসে দেখলেন সেটা। বললেন, সুই বা ছোট শলাকা জাতীয় কিছু মনে হচ্ছে। কিন্তু এর সূচালো দিকে কালচে যে জিনিসটা লেগে আছে সেটা তো শুকিয়ে যাওয়া রক্ত মনে হচ্ছে। ভালো করে দেখো, এটার সূচালো দিকের রং অন্য দিকের চেয়ে সামান্য আলাদাও বটে। বাকিরাও এগিয়ে এসে দেখল সত্যিই তাই, একটা সূচ। তবে সেটা অবশ্যই সেলাইয়ের কাজে ব্যবহারের জন্য নয়, কারণ এটার মাথায় সুতো পরানোর জায়গাই নেই। কৃষ্ণনাথের দিকে ঘুরে চাণক্য বললেন, পাখিশাল থেকে একটা কাকড়া পাখি নিয়ে আসতে বলুন এক্ষুনি। গুরুদেব, হঠাৎ কাকড়া কেন? কারণ হালকা বিষক্রিয়াতেও কাকড়া পাখির চোখ লাল হয়ে ওঠে। নির্দেশ মতো ব্যবস্থা হলো তৎক্ষণাৎ। কিছুক্ষণের মধ্যেই একজন সৈনিক একটা কাকড়া পাখি নিয়ে হাজির হল। মগধের পাখিশালে পাখির অভাব নেই। চাণক্য তাঁর হাতের শলাকাটা পাখিটার গলার কাছে ফুটিয়ে দিলেন। মুহূর্তে পাখিটার চোখ রক্তবর্ণ হয়ে উঠল, আর সেটা যন্ত্রণায় ছটফট করে উঠল। মাত্র কয়েক মুহূর্ত, তারপরেই পাখিটার ঘাড়টা একদিকে নেতিয়ে পড়ল। বোঝাই যায় শলাকার মাথায় লাগানো আছে তীব্র মারণ বিষ। সর্বনাশ! এই তবে হত্যা শস্ত্র! এই তীব্র বিষ মাখানো সুই ফুটিয়েই হত্যা করা হয়েছে ব্রাহ্মণকে। আপাতত তাই মনে হচ্ছে, তবে বিষয়টা অদ্ভুত। রাজবৈদ্য মহোদয়, আপনি দয়া করে আর একবার মৃতদেহ খুঁজে দেখুন। সূচ ফোটানোর দাগ চোখে পড়লেও পড়তে পারে, তবে আমি এখনো খাবারে বিষ থাকার সম্ভাবনা নস্যাৎ করে দিচ্ছি না। মহামাত্য মহোদয়, ওই অভুক্ত খাবারগুলো তো বোধহয় এখনো পরীক্ষা করে দেখা হয়নি। আগে না আচার্য, কাল রাতেই খাদ্য পরীক্ষক খেয়ে দেখেছে, তাই। আপনি এখনই আর একটা পাখি আনার ব্যবস্থা করুন।
খাবারটা আরও একবার আমি নিজে পরীক্ষা করে নিশ্চিত হতে চাই। কিন্তু আচার্য, এই শলাকাটা যখন পাওয়া গিয়েইছে তখন আর খাবার পরীক্ষা করার কি প্রয়োজন আছে? হয়তো নেই, তবু সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখে নেওয়া উচিত। বিশেষ করে খাবারগুলো ইতিমধ্যে ফেলে না দেওয়ায় সে সুযোগ যখন আমরা পাচ্ছি, সঙ্গে পানীয় জলও পরীক্ষা করতে হবে। একটু পরেই এক সৈনিক আরও একটা কাকড়া পাখি এনে হাজির করল। চাণক্য সেটাকে নিয়ে থালা রাখা মেজটার দিকে এগিয়ে গেলেন। অমাত্যর দিকে ফিরে বললেন, একটা ছুরি নিয়ে আসতে বলুন ভৃত্যকে। ছুরি নেই ওখানে? ছিল তো রাতে একটা। আপাতত দেখছি না। সম্রাট চন্দ্রগুপ্ত বহুক্ষণ থেকেই অমাত্যর ওপর ক্ষুণ্ণ হয়েছিলেন। এইবার বিরক্তিটা প্রকাশ করে ফেললেন। আপনি অকারণে এত বাক্যবায় কেন করছেন? ছুরি নেই দেখেই তো আচার্য চাইছেন। এক্ষুনি এনে দিন একটা। হ্যাঁ হ্যাঁ, আগে যাচ্ছি। কৃষ্ণনাথ দ্রুত বেরিয়ে গেলেন ছুরি আনতে। চাণক্য একবার বৃদ্ধ বৈদ্যর দিকে তাকিয়েছিলেন। আপাতত তিনি মৃতদেহ পরীক্ষা করতে মগ্ন। তারপর চন্দ্রগুপ্তর উদ্দেশ্যে চাপা গলায় চাণক্য বললেন, ক্রোধ বৈবস্বত রাজা, অর্থাৎ ক্রোধ সাক্ষাৎ যমের নাম চন্দ্রগুপ্ত। আপৎকালে একমাত্র মূর্খরা ক্রোধের আশ্রয় খোঁজে। বিপদে ধৈর্য হারানো সাধারণ মানুষের সাজে, কিন্তু একজন সম্রাটের কদাপি নয়। মহা অমাত্য বয়োজ্যেষ্ঠ, ওকে এইভাবে বলাটা তোমার শোভা পায় না। আচার্য, ক্ষমা করবেন। হ্যাঁ, আসলে আমি তোমার উদ্বেগ বুঝতে পারছি চন্দ্রগুপ্ত। ঠান্ডা হও। জল ঠান্ডা বরফ হলে তবেই শক্ত থাকতে পারে। এতদপি গমিষ্যতি। এই বিপদও সময়ের সঙ্গে কেটে যাবে, বিশ্বাস রাখো। সেই মুহূর্তে একটা ছুরি হাতে ঘরে ঢুকলেন কৃষ্ণনাথ। ধন্যবাদ দিয়ে চাণক্য সেটা নিলেন। রুটির ডান দিক থেকে খাওয়া হয়েছে। আচার্য উল্টো দিক থেকে ছোট্ট একটা টুকরো কেটে ছুঁড়ে দিলেন পাখিটার দিকে। তার চোখের রঙে কোনো পরিবর্তন আসে কিনা লক্ষ্য করলেন, কিন্তু কোনো পরিবর্তন দেখা গেল না। এরপর একে একে বাকি খাবার এবং ফলগুলো অল্প অল্প টুকরো কেটে চাণক্য পাখিটার দিকে এগিয়ে দিলেন। সবশেষে পানীয় জলের কলসি থেকে সামান্য জলও দেওয়া হলো। সকলে অধীরভাবে প্রতীক্ষা করছিলেন যে প্রাণীটির মধ্যে বিষক্রিয়ার কোনো ইঙ্গিত দেখা যায় কিনা। ইতিমধ্যেই একটা পাখির প্রাণ গেছে। আশঙ্কা ছিল যে বিষ পরীক্ষা করতে আরও একটি নিরীহ প্রাণীর প্রাণ না যায়। কিন্তু বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেলেও সেরকম কিছুই হলো না। চাণক্য শেষে দীর্ঘশ্বাস ছেড়ে পাখিটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আদেশ দিলেন। তবে এক ভৃত্যকে সূর্যাস্ত অবধি নজর রাখতে বললেন পাখিটার ওপর। ততক্ষণে রাজবৈদ্য মৃতদেহ পরীক্ষা শেষ করে উঠে দাঁড়িয়েছেন। কিছু পেলেন মহোদয়? না, যদিও আমি আশাও করিনি কিছু খুঁজে পাব, কারণ ওই ছোট শলাকার ক্ষত চোখে না পড়াই স্বাভাবিক। রক্তপাতও সামান্যই হবে, যা প্রায় না হওয়ার মতোই। বিষটা যে তীব্র সেটা তো বোঝাই যাচ্ছে। সামান্য ক্ষতেই মৃত্যু হয়েছে। এইবার সম্রাট চন্দ্রগুপ্ত মুখ খুললেন। গুরুদেব, তাহলে বাইরে থেকে হত্যাকারী প্রবেশ করেছিল বলেই ধারণা করা যায়, তাই না? সবকিছু তো সেই রকমই ইঙ্গিত করছে সম্রাট। খাবারে ও পানীয়তে যে বিষ নেই তা প্রমাণিত। এর ফলে গান্ধারের পাচক এবং খাদ্য পরীক্ষককে সন্দেহ করার অবকাশ থাকে না। এই হত্যাকাণ্ডে তারা নিজেদের সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করবে এবং গান্ধার অভিযোগের আঙুল আমাদের নিরাপত্তা ব্যবস্থার দিকে তুলবে। সঙ্গে আবার ওই ভুলণ্ঠিত জলের পাত্র থেকে
অনুমান করা যায় যে হত্যাকারীর সঙ্গে ধস্তাধস্তিতেই সম্ভবত সেটা উল্টে গেছে। কিন্তু বাইরে থাকা প্রহরীরা কিছু শোনেনি? ব্রাহ্মণ হয়তো চিৎকার করার সুযোগ পায়নি। মুখ চেপে ধরে যদি ওই শলাকা বিঁধিয়ে দেওয়া হয়ে থাকে, তবে তার তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে। প্রহরীদের প্রশ্ন করে হয়তো কিছু তথ্য জানা যাবে সম্রাট। কালকে রাতে দরজা এবং মহলের ছাদে পাহারায় থাকা সৈনিকদের একে একে সভাঘরে আসতে বলুন। আমি তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই। তারপর গান্ধার থেকে আসা সেই 2 ভৃত্যকেও আসতে বলুন। ঘর থেকে বেরোনোর আগে মৃতদেহর দিকে ফিরে চাণক্য করজোড় করে মৃতের আত্মার শান্তি কামনায় মন্ত্র পাঠ করলেন। মৃতদেহ সংরক্ষণের নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। চলুন সভাঘরের দিকে যাওয়া যাক। সভাঘরে এই মুহূর্তে চাণক্য, চন্দ্রগুপ্ত, মহা অমাত্য এবং রাজবৈদ্য ছাড়া আর কেউ নেই। অমাত্য চাণক্যর নির্দেশ মতো জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজনদের হাজির করছেন। সভায় প্রবেশ করল 2 সৈনিক। কৃষ্ণনাথ তাদের দিকে ইঙ্গিত করে বললেন, সম্রাট, সুখদাসের ঘরের দরজার বাইরে গতকাল রাতে পাহারায় ছিল এই 2 সৈনিক। 2 সৈনিক সভাঘরে ঢুকেই সবার আগে সম্রাট আর চাণক্যকে প্রণাম করল। তাদের অভিবাদন গ্রহণ করে চাণক্য সরাসরি প্রশ্নে চলে গেলেন। তোমাদের নাম? আমি সিদ্ধান্তক এবং আমার সঙ্গী কৃষাণ। কত বছর হলো বাহিনীতে কাজ করছো? আমার 5 হলো আচার্য। 3 বছর আগে ভালো কাজের জন্য আমায় রাজমহলের প্রহরী নিযুক্ত করা হয়। আর তুমি? আমার 4 বছর হলো। আমি গত বছরই রাজমহলে নিযুক্ত হয়েছি আচার্য। সম্ভবত তোমরাই কাল রাতে ব্রাহ্মণ শুকদাসকে শেষবার দেখেছিলে। হ্যাঁ আচার্য। শেষ কখন দেখেছিলে? রাতে খাওয়া দাওয়ার পর উনি যখন দরজা দেন সেই সময়, সন্ধ্যের দিকেই। রাত 2য় প্রহরের ঘণ্টা তখনও বাজেনি। আমাদের সামনেই উনি দরজা বন্ধ করে ভিতর থেকে তাতে খিল দেন। আর রাতে একবারও উনি দরজা খোলেননি বা তোমাদের ডাকেননি? না না আচার্য। কেউ কি ওর সঙ্গে দেখা করতে এসেছিল? না আচার্য। কিভাবে নিশ্চিত হচ্ছ? রাতে তোমরা একবারও পাহারা ছেড়ে যাওনি, এটা তো সম্ভব নয়। কৃষাণ নামের সৈনিকটি গর্বিত ভঙ্গিতে বলল, না আচার্য, আমি আর আমার সঙ্গী 2 একসঙ্গে কখনোই পাহারা ছেড়ে যাইনি। যখন ও গেছে তখন আমি থেকেছি, আর যখন আমি গেছি তখন আমার সঙ্গী থেকেছে। এর অর্থ কিন্তু এটাও হতে পারে যে একজনের অনুপস্থিতিতে অন্যজন ঘরে ঢুকে থাকতে পারে। তোমাদের 2জনের যে কেউই পাহারায় থাকাকালীন ঘরে ঢুকে থাকতে পারো, আবার অন্যজন ফিরে আসার আগেই কার্যসিদ্ধি করে বেরিয়ে আসতে পারো। এই কথায় 2 প্রহরী শঙ্কিত হয়ে উঠল। চোখে মুখে ফুটে উঠল ভয়। তারা হাত জোড় করে বলে উঠল, আমরা নির্দোষ আচার্য। সম্রাট আমাদের পালন কর্তা। হ্যাঁ আচার্য, আমরা নির্দোষ। তার দয়াতেই আমরা বেঁচে আছি। তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আরে আরে, ভয় পাচ্ছ কেন? আমি কি বলেছি তোমরা হত্যাকারী? ঘাম মুছল একজন, আর 2য় জন ঢোক গিলল। আচার্য আবার প্রশ্ন করলেন, রাতে তোমরা কোনো শব্দ শুনতে পেয়েছো? না আচার্য। কিন্তু আমি যদি বলি একটা আওয়াজ শুনেছো? 2জনেই এই আচমকা প্রশ্নে অবাক হয়েছে। সিদ্ধান্তক প্রশ্ন করল, কিসের আওয়াজ আচার্য? একটা ধাতুর বাসন মেঝেতে পড়ার আওয়াজ শুনতে পাওনি? এই কথায় 2জনেই চমকে উঠল। 2জনেই সম্মতিতে ঘাড় নাড়ল। সিদ্ধান্তক বলল, হ্যাঁ, ঠিক বলেছেন আচার্য। এইরকম একটা শব্দ আমরা 2জনেই শুনেছি বটে। কখন সেটা শুনেছ? ঠিক সময়টা বলতে পারো? পারি আচার্য। আমরা ওই আওয়াজ শোনার কিছুক্ষণ পরেই রাত 3য় প্রহর শুরু হওয়ার ঘণ্টা বেজে ওঠে, ওই বাইরে থেকে। বেশ, তোমরা আসতে পারো। প্রণাম আচার্য। প্রণাম জানিয়ে 2জন সৈনিক বেরিয়ে গেল।
চাণক্য নিজের মনেই ভাবলেন, প্রহরী দুজনেই কিছুটা ভীত, আশঙ্কিত। এটা কি অপরাধীর মনের ইঙ্গিত? না মনে হয়। স্বয়ং সম্রাটের উপস্থিতিতে তারা কিছুটা ঘাবড়ে গিয়েছিল বলেই মনে হয়েছে তাঁর। একজন ভৃত্য এসে চাণক্যর সামনে একটা পাত্রে মধু মিশ্রিত দুধ দিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে পানপাত্র তুলে চাণক্য এক চুমুক দুধ খেলেন। তার মনে হলো মিষ্টি কম হয়েছে, আরও একটু মধু মেশালে ভালো হতো। চাণক্য বরাবরই লক্ষ্য করেছেন রাজমহলের বাসিন্দারা মিষ্টি কম খায়। তিনি পাশের পাত্র থেকে আরও কিছুটা মধু দুধে ঢেলে নিলেন। তার দিকে চেয়ে রাজবৈদ্য বললেন, আচার্য, এত বেশি মিষ্টি খাওয়া আপনার পক্ষে ক্ষতিকারক। এ কথায় চন্দ্রগুপ্ত শুধুই মৃদু হাসলেন। চাণক্যর অতিরিক্ত মিষ্টি প্রীতির কথা তাঁর সব শিষ্যর জানা। চাণক্য বৃদ্ধর কথার উত্তরে বললেন, জিভে মিষ্টির স্বাদ আমার মস্তিষ্ককে বেশি সক্রিয় করে মহাশয়। এটা সম্পূর্ণ আপনার ভ্রান্ত ধারণা। রাজবৈদ্য তাকে আরও কিছু বলতেন, কিন্তু তার আগেই চাণক্য তাকে প্রশ্ন করলেন, বৈদ্য মহোদয়, ওই জলের পাত্র যে সময় মাটিতে পড়ে যায়, অনুমান করা যেতে পারে সেই সময়েই আততায়ী হত্যা করে। মৃত্যুর সময় সম্পর্কে আপনার কি অভিমত? সময়ের হিসেব ঠিকই আছে আচার্য। আমি সকালে যখন মৃতদেহ পরীক্ষা করি, সেই সময় মৃতদেহ সবে কঠিন হওয়া শুরু হয়েছে। তার থেকে আমার অনুমান রাতের দ্বিতীয় প্রহর শেষে বা তৃতীয় প্রহর শুরুর দিকেই মৃত্যুটা ঘটেছে। আরও এক চুমুক দুধ পান করে চাণক্য মহা অমাত্যকে বললেন, আর্য, এবার দয়া করে ছাদে পাহারায় থাকা সৈনিকদের পাঠিয়ে দিন। আবার শুরু হলো জিজ্ঞাসাবাদ। গতকাল রাতে উত্তর মহলের ছাদে পাহারায় ছিল মোট ৮ জন। তারা প্রত্যেকেই এখন চাণক্য এবং চন্দ্রগুপ্তর সামনে দাঁড়িয়ে। চন্দ্রগুপ্ত নিঃশব্দে তাদের অভিবাদন গ্রহণ করলেন। সৈনিকরা এরপর চাণক্যকে অভিবাদন জানাল। চাণক্য প্রথমে কিছুক্ষণ কিছুই না বলে তাদের ভাবভঙ্গি এবং আচরণ পর্যবেক্ষণ করতে লাগলেন। একজন অপরাধীর আচরণ বা বাচনভঙ্গি থেকে অনেক কিছু অনুমান করা সম্ভব হয়। অশান্ত ভঙ্গিতে এদিক ওদিক চাওয়া, যতটা সম্ভব আড়ালে দাঁড়ানো, সামনের ব্যক্তির সঙ্গে নজর না মেলানো বা হঠাৎ হঠাৎ শরীরে মৃদু কম্পন, এই সমস্ত আচরণই একজন অপরাধীর ভাবভঙ্গিতে স্পষ্ট ফুটে ওঠে। অপরাধপ্রবণ ব্যক্তিত্বের আচার আচরণে চাণক্য নিজে বহুবার এগুলো লক্ষ্য করেছেন। এদের একজনের মধ্যেও কি তিনি সেরকম কিছু লক্ষ্য করলেন? না, সম্রাট এবং তাঁর উপস্থিতিতে যতটা স্বাভাবিক থাকা সম্ভব এরা তাই আছে। প্রত্যেকে একে একে নিজের পরিচয় দাও, আর সেই সঙ্গে এটাও বলো যে কতদিন ধরে সৈনিক পদে বহাল আছো। প্রত্যেকের উত্তর থেকে জানা গেল যে সবাই কম বেশি 4 বছর পুরনো তো বটে, কেউ কেউ আবার 5 বছর পুরনোও আছে। এমনিতেই ন্যূনতম 2 বছর সেনাবাহিনীতে সম্পূর্ণ হওয়ার আগে কাউকেই রাজমহলের রক্ষী নিযুক্ত করা হয় না। সেনাবাহিনীতে নিজের বিশ্বাসযোগ্যতা এবং দক্ষতার প্রমাণ দিলে তবেই তারা রাজমহলে রক্ষী নিযুক্ত করা হয়ে থাকে। অতএব এরা প্রত্যেকেই নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য। চাণক্য তাদের বেশ কয়েকটা সাধারণ প্রশ্ন করলেন গতকাল রাতের বিষয়। প্রত্যেকেই একে একে উত্তর দিল প্রতিটা প্রশ্নের। সব মিলিয়ে যা দাঁড়ালো তা যথেষ্ট হতাশাজনক। ছাদের দরজা দিয়ে তারা ছাড়া বাইরের কেউ প্রবেশ করেনি। তাদের সকলের নজর এড়িয়ে কারুর পক্ষেই প্রবেশ করা সম্ভব নয়, কিন্তু ওই দরজার সিঁড়ি দিয়ে নেমেই তাদের শৌচালয়ে যেতে হয়।
তাই 8 জনের প্রত্যেকেই একে অন্যকে এক বা একাধিকবার ছাদের দরজা দিয়ে নামতে দেখেছে, কিন্তু নেমে গিয়ে কি করেছে স্বাভাবিকভাবেই সেটা কেউ দেখেনি। কেউই পাহারা থেকে খুব বেশিক্ষণ সময়ের জন্য অনুপস্থিত ছিল না। চাণক্য নিজের মনেই ভাবলেন যে যদি কেউ হত্যার উদ্দেশ্যে ঢুকে থাকে তাতে অত্যাধিক সময় লাগার কথাও নয়। এর অর্থ দাঁড়ায় এই 8 জনের মধ্যে যে কেউই সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজা খুলে হত্যা করে ছাদে ফিরে আসতে পারে। সিঁড়ির শেষেই নিচের ঘরের দরজা। অতিথিশালার ছাদের সিঁড়ির দরজা ভেতর থেকে লাগানো ছিল না, সেটা দেখেছেন তিনি। অতএব সকলেরই সমান সুযোগ ছিল হত্যা করার। তাদের এই প্রশ্ন করায় প্রত্যেকেই নিজের ইষ্টদেবের নামে শপথ করে বলল যে তারা হত্যাকাণ্ড সম্বন্ধে কিছুই জানে না। বরং গত রাতে যে নিচের ঘরে কোনো অতিথি ছিলেন এ তথ্যও তাদের অজানা ছিল। তারা নির্দোষ। আচার্য চাণক্য নিজেও কিছুটা হতাশ হয়ে তাদের সবাইকে বিদায় দিলেন। সবাই বেরিয়ে যেতে সম্রাট প্রশ্ন করলেন, কিছু আন্দাজ করতে পারলেন আচার্য? না সম্রাট, সন্দেহভাজনের তালিকা উত্তরোত্তর বাড়ছে। এদের মধ্যে যে কেউই শত্রু দেশের কাছে বিক্রি হয়ে গিয়ে থাকতে পারে, যে কেউই হত্যাকারী হতে পারে। অপরাধী ধরা না পড়া পর্যন্ত এদের কাউকে পাটলিপুত্র ত্যাগ না করার নির্দেশ দেবেন। নিশ্চিতভাবে কাউকেই বিশ্বাস করা যায় না। বেশ। অপেক্ষারত অমাত্য কৃষ্ণনাথ চাণক্যর কাছে জানতে চাইলেন, এরপর কাকে পাঠাবো আচার্য? গান্ধারের দুজনকে আলাদা আলাদাভাবে প্রশ্ন করতে চাই। প্রধান অমাত্য মহাশয় যে কোনো একজনকে প্রথমে আসতে বলুন। এবার প্রশ্নকর্তা আচার্য চাণক্য এবং উত্তর দিচ্ছে গান্ধারের পাচক। তোমার নাম? আমার নাম অন্ধকা। কতদিন ধরে সুখদাস মহাশয়ের পাচকের কাজ করছো? তা অনেক দিন, 3 বছর হবে। গতকাল সন্ধে থেকে আজ সকাল পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাক্রম সংক্ষেপে বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারি। মহলে প্রবেশের পরেই সুখদাস মহাশয় মহা অমাত্যর সঙ্গে মহল ভ্রমণে চলে গেলেন। এরপর থেকে আমি রান্নার কাজেই ব্যস্ত ছিলাম। সমস্ত ব্যঞ্জন, রুটি, ফলমূল, বাসন, রান্নার চুলা অবশ্যই রাজভাণ্ডার থেকেই দেওয়া হয়। সবার চোখের সামনেই আমি রান্না করি। অমাত্য ছাড়াও আরও 5 জন সৈনিক সারাক্ষণই আমার আশেপাশে ছিল। রাতে আমি নিজে সব খাবার সাজিয়ে মনিবকে খেতে দিই। প্রতিটা খাবার আমি নিজের হাতে প্রথমে টুকরো কেটে আগে কুম্ভকে খেতে দিই। কুম্ভ মানে খাবার পরীক্ষক। পুরোটাই আমাত্য এবং বাকি প্রহরীদের চোখের সামনে ঘটে। সুখদাস মহাশয়ের খাওয়া শেষ হয়ে গেলে আমি চলে যাই নিজের ভৃত্যগৃহে। কুম্ভও আমার সঙ্গেই চলে আসে। আমার কোনো দোষ নেই মহাশয়, আমি বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। সম্রাট এবং চাণক্যর প্রতি হাত জোড় করে অন্ধকা। আমি নির্দোষ মান্যবর, আমি কিছুই করিনি। আমি ব্রাহ্মণদেবের পুরনো বিশ্বস্ত লোক। আপনার বিশ্বাস না হলে আপনি অমাত্য কৃষ্ণনাথ মহাশয় এবং প্রহরীদের জিজ্ঞেস করুন আমি যা বলছি তা সত্যি কিনা। তারা সর্বক্ষণই আমার সঙ্গে ছিলেন। রাতে আর দেখা করতে যাওনি মনিবের সঙ্গে? একবারও না। আমি এক ঘুমে সেই সকালে উঠেছি। আমার ঘরের বাইরে প্রহরী ছিল, তারাই সাক্ষী দেবে। আজ সকালের ঘটনা বলো। সকালে খাওয়ার জন্য সামান্য ফলমূল সাজিয়ে আমি এবং কুম্ভ অতিথিশালায় উপস্থিত হই, কিন্তু আমি ডাকতে ভেতর থেকে কেউ সাড়া দেয় না। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু ব্রাহ্মণ তো দরজা খুললেন না। আমরা এবং সঙ্গে 2 প্রহরী অনেক ডাকাডাকি করলাম, কিন্তু লাভ হলো না। তারপর একজন খবর দিল অমাত্য মহাশয়কে। তার ডাকেও সাড়া না দিতে তিনি সম্রাটকে খবর দেন। সম্রাট নিজে এসে দরজা ভাঙার আদেশ দিলেন। দরজা ভাঙা হলে আমরা সকলে ভেতরে ঢুকি, আর 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 তখনই ব্রাহ্মণদেবের মৃতদেহ দেখতে পেলাম। আচ্ছা, একাদশীর তিথিতে কি কি বিশেষ পদ রান্না করতে?
আগে ওই রোজগার যা করি। শেষ প্রশ্ন, কাল রাতের থালা আর উচ্ছিষ্ট খাবারগুলো ঘর থেকে পরিষ্কার করনি কেন? আসলে বাড়িতেও তো আমি থালা তুলতাম না, অন্য ভৃত্য এসে থালা তুলতো, তাই কাল রাতেও ওটা সরানোর কথা খেয়াল ছিল না। বেশ, তুমি আসতে পারো। ওই খাবার পরীক্ষক, কি যেন নাম বললে? হ্যাঁ, কুম্ভ। ওই কুম্ভকে পাঠিয়ে দাও। আগে মানবার। অন্ধকা ঘর থেকে বেরোতেই দ্বিতীয় জন ঢুকল। এগিয়ে এসে প্রণাম জানালো উপস্থিত প্রত্যেককে। চাণক্য প্রশ্ন করলেন, নাম কি তোমার? আগে কুম্ভ। কতদিন কাজ করছো? আমি ওর কাছে কাজ করি না, আমি গান্ধারের মহলে মেজরানির খাবার পরীক্ষকের কাজ করি। সে কি, তাই নাকি? তুমি তো গান্ধার রাজের নিজের লোক তবে, তাই না? এই প্রশ্নে ভৃত্যটির মুখে আশঙ্কার কালো মেঘ নেমে এলো। সহজেই সে অনুমান করতে পারছে যে এর ফলে তার বিশ্বাসযোগ্যতা সবচেয়ে কম হয়ে দাঁড়াচ্ছে। সম্রাট চন্দ্রগুপ্ত সচকিত হয়ে তার দিকে একবার চাইলেন। কাঁপা কণ্ঠে সে উত্তর দিল, মান্যবর, আমায় ভুল বুঝবেন না, আমি নির্দোষ। আমি কিন্তু কিছু জানি না। ব্রহ্মহত্যার মহাপাপ আমি করিনি। তুমি তার মানে পাচক অন্ধকাকে আগে চিনতে না? না না হুজুর, এই কয়েকদিন আগেই রাজার আদেশে আমায় সুকদাস আর অন্ধকের সফরসঙ্গী হতে হয়েছে। গতকাল থেকে আজ সকাল অবধি নিজের গতিবিধি বর্ণনা করো। গতকাল এসে আমি নিজের ভৃত্যগৃহেই ছিলাম। আমি এবং অন্ধকা একই ঘরে। সে অবশ্য রান্নার কাজে ব্যস্ত ছিল সূর্যাস্তের পর থেকেই। আমি নিজের ঘরেই ছিলাম। পরে সুকদাস মহাশয় রাতের খাবার সময় আমার ডাক পড়ে অতিথিশালায়। অন্ধকা একটা একটা করে খাবার প্রথমে আমায় দিত, আমি তা মুখে দেওয়ার পরে তবেই ব্রাহ্মণের থালায় সেগুলো সাজাতে থাকে অন্ধকা। অন্নর প্রথম গ্রাস আমি খাই, রুটি ও ফলের প্রথম টুকরো আমিই প্রথমে খাই। প্রতিটা খাবার পরীক্ষা হয়ে গেলে তবেই ব্রাহ্মণ খাওয়া শুরু করেন। এরপর আমরা দুজন একসঙ্গেই ঘরে ফিরে আসি। অন্ধকা ঘুমিয়ে পড়ে, আমার অবশ্য ঘুম কিছুটা দেরিতে আসে। এরপর আজ সকালে অন্ধকার সঙ্গে আমি প্রাতরাশ নিয়ে যাই অতিথিশালায়। গিয়ে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ। আমরা সকলেই অনেক ডাকাডাকি করলাম। অমাত্য মহাশয় এবং সম্রাট এলেন। অনেক ডাকাডাকিতেও সাড়া না পেয়ে সম্রাট দরজা ভাঙতে বলেন প্রহরীদের। দরজা ভাঙার পর আমরা ভেতরে ঢুকি এবং দেখলাম, সে কি ভয়ঙ্কর দৃশ্য! আচ্ছা, হাপুস ফল খেয়েছো কখনো? আচার্য চাণক্যের আবারও এহেন সম্পূর্ণ আচমকা এবং উদ্ভট প্রশ্নে কুম্ভ ভ্যাবাচাকা খেয়ে যায়। একটু সামলে নিয়ে বলে, হাফুস মানে আপুস আম? আগে হ্যাঁ 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 মহাশয়, তা দু একবার খেয়েছি। কেমন খেতে? কোথায় খেয়েছো? আগে সে আম বড়ই সুস্বাদু, মধুর মতো মিষ্টি, এবং বাতাসে তার সুগন্ধ দূর থেকে পাওয়া যায়। এই গান্ধারের রাজমহলে এই খাবার পরীক্ষকের কাজ করার সুযোগেই এই দু এক টুকরো খেতে পেরেছি। তার স্বাদ এখনো মুখে লেগে আছে মহাশয়। বেশ বেশ বেশ, তুমি আসতে পারো। উপস্থিত সকলকে প্রণাম করে বেরিয়ে গেল কুম্ভ। চাণক্য মুখ ফেরালেন সভায় উপস্থিত বাকি তিনজনের দিকে। সম্রাট চন্দ্রগুপ্ত চিন্তিত মুখে অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবছেন, কিন্তু অমাত্য কৃষ্ণনাথ এবং বৃদ্ধ রাজবৈদ্য অবাক জিজ্ঞাসু দৃষ্টিতে আচার্যর দিকে তাকিয়ে আছেন। তাঁদের দেখে আচার্য স্মিত হেসে বললেন, কি হলো? আমার প্রশ্ন অবান্তর মনে হলো? কয়েকটা প্রশ্ন তাঁদের অবশ্যই অবান্তর মনে হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আপুস আমের কি সম্পর্ক থাকা সম্ভব তা কারোরই মাথায় এলো না। এটা কি চাণক্যর মিষ্টি খাবারের প্রতি অত্যধিক আকর্ষণের ফল? বোধহয় প্রশ্নের মাঝেই ওর মাথায় মিষ্টি আমের চিন্তা চলে এসেছিল। কিন্তু মনে এই কথা ভাবলেও চাণক্যর সামনে মনের ভাব প্রকাশের সাহস তারা দেখালেন না।
তাঁদের মনের ভাব বুঝতে পেরে চাণক্য মনে মনে হাসলেন, বললেন, একটা ছোট্ট পরীক্ষা করছিলাম, বাদ দিন। এবার আপনাদের কিছু প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। অবশ্যই। বেশ। বৈদ্য মহাশয়, আপনি হত্যার বিষয়ে আপনার নিজস্ব অভিমত বলুন। অতি সামান্য কোনো তথ্যও বাদ দেবেন না। বৃদ্ধ নিজেকে সামান্য গুছিয়ে নিয়ে অনেকটা বৃদ্ধ অধ্যাপকের ভঙ্গিতে বললেন, আমার আলাদা করে বলার কিছুই নেই। মৃতদেহর হাতের নীলবর্ণ নখ ও মুখ থেকে নির্গত ফেনা থেকে নির্দ্বিধায় সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে তীব্র বিষক্রিয়ায় মৃত্যুটা ঘটেছে। দেহে অন্য কোনো আঘাতের চিহ্ন পাইনি। মৃতদেহ ইতিমধ্যে যতটা কঠিন হয়েছে তার থেকে সহজেই অনুমান করা যায় যে মৃত্যু রাত দ্বিতীয় প্রহরের শেষ থেকে তৃতীয় প্রহরের শুরুর ভিতরেই হয়েছে। শলাকার তীব্র বিষের সামান্য একটা ক্ষতেই মৃত্যু হওয়া সম্ভব। তবে না, আর সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়। এই যা। কিছু একটা মনে হয় বলতে গিয়ে থেমে গেলেন মহাশয়। প্রার্থনা করব তা যতই অবান্তর মনে হোক আমাকে বলে ফেলুন। এই মুহূর্তে কোন তথ্য অবান্তর এবং কোন তথ্য গুরুত্বপূর্ণ সে বিচারের ভার আমার ওপর ছেড়ে দিন। সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়। আসলে মৃতদেহের হাত, পায়ের তালু এবং নখ যে পরিমাণ গভীর নীলবর্ণ হয়েছিল তাতে প্রথম দর্শনে আমি ভেবেছিলাম মৃত্যু বোধহয় রাতের প্রথম প্রহরের দিকে হয়েছে। কারণ অনেকক্ষণ সময় নিয়ে শরীরে বিষক্রিয়া হলে অতটা গভীর নীল হয়ে পড়ে নখ। তবে দেহ পরীক্ষা করতে গিয়ে সে ভুল আমার ভাঙে। আমি নিশ্চিত যে ওই রাত দ্বিতীয় প্রহরের শেষ থেকে তৃতীয় প্রহরের শুরুর ভিতরেই মৃত্যু ঘটেছে, তার আগে নয়। শলাকায় ব্যবহৃত বিষ নিশ্চয়ই কোনো অজানা মারণ বিষ, যা এত কম সময়ে শরীর নীল বর্ণ করতে সক্ষম। চাণক্যর কপালে ভ্রুকুটি দেখা গেল। মেঝের দিকে তাকিয়ে গভীরভাবে কিছু যেন চিন্তা করছেন। কৃষ্ণনাথ কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু চন্দ্রগুপ্ত তাকে হাত তুলে থামিয়ে দিলেন। ইশারায় ওকে আচার্যর চিন্তাসূত্র ভঙ্গ করতে বারণ করলেন। এই মুদ্রা চন্দ্রগুপ্তর অতি পরিচিত। তিনি কোনো সূত্র পেয়েছেন। গভীরভাবে চিন্তা করার সময় আচার্যর কপালে ভ্রুকুটি দেখা দেয়। এই সময় চিন্তাসূত্রে বাধা পড়াটা তিনি একদমই পছন্দ করেন না। নন্দ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহের দিনগুলোতেও বহুবার চন্দ্রগুপ্ত নিজের আচার্যকে এভাবেই চিন্তামগ্ন থাকতে দেখেছেন। বেশিরভাগ সময়ই এর ফলাফল ইতিবাচক হয়ে থাকে। কয়েক মুহূর্ত পর আচার্য নিজেই চিন্তাজাল থেকে বেরিয়ে এলেন। কৃষ্ণনাথের দিকে ফিরে বললেন, কি যেন করছিলাম? ও হ্যাঁ, আপনাকে আর একটু কষ্ট দেব প্রধান অমাত্য মহাশয়। পানপাত্র থেকে খানিকটা জল পান করে গলা ভিজিয়ে নিলেন কৃষ্ণনাথ। তারপর শুরু করলেন। গতকাল সভার শেষের দিকে গান্ধারের দূত হিসেবে ব্রাহ্মণ সুখদেব উপস্থিত হন। আলোচনা হয় সম্রাটের সঙ্গে। কথা শেষে সম্রাট ওঁকে বিশ্রাম করতে বলেন। আমি নিজে ওঁকে অতিথিশালার সব থেকে ভালো ঘরটা বেছে দিই। যদিও এখন মনে হচ্ছে সেটাই ভুল করে ফেলেছি। মানে অন্য কোনো ঘরে তাঁর থাকার আয়োজন করলে হয়তো এই বিপত্তি এড়িয়ে যাওয়া সম্ভব হতো। অন্য ঘরে ছাদের দিকের সিঁড়ির দরজা থাকতো না। নিজের ওপর দোষ দেবেন না মহাশয়। নিয়তি বড়ই অলঙ্ঘনীয় বস্তু, তার সামনে আমরা বিবশ। আপনি তার পরের ঘটনা বলুন। এরপর
আমি ওকে নিয়ে রাজপ্রাসাদ পরিদর্শন করাই। সন্ধ্যের দিকে ওর পাচক রান্নার কাজ শুরু করে। আমি সব সময় নজর রেখেছি, সঙ্গে আরও 5 জন প্রহরী রেখেছিলাম তার উপরে নজর রাখতে। তাদের বিশেষভাবে বলে দিয়েছিলাম খেয়াল রাখতে যাতে খাবারে বিষ জাতীয় কিছু না মেশাতে পারে। সঙ্গে রাজপাচক নিজে উপস্থিত ছিল, যাতে রান্নার মাঝেও কোনো রকম অসঙ্গতি দেখা দিলে তার নজর এড়িয়ে না যায়। আমি তাদের জিজ্ঞেসও করেছি আজকে। প্রত্যেকে নিশ্চিত করে বলেছে যে রান্না হওয়া থেকে ব্রাহ্মণের খাবার খাওয়া অবধি বিষ মেশানো হয়নি। এরপর প্রথম গ্রাস তথা রুটি ও ফলের প্রথম টুকরো কেটে কেটে পাচক অন্ধকা আমার সামনেই পরীক্ষককে দেয়। খাবার পরীক্ষক কুম্ভ তা উদরস্থ করে। এমনকি পানীয় জল এবং দুধও আগে পরীক্ষককে দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া হয়েছিল। খাবারে বিষ নেই তা নিশ্চিত হওয়ার পরেই সুখদাস তা গ্রহণ করেন। ওর খাওয়া শেষ হওয়ার পর তিনি নিজে ভেতর থেকে দরজা বন্ধ করেন। সেই অবধি আমি নিজে ওকে জীবিত দেখেছি। আচ্ছা, পাচক ডান হাতি না বাঁ হাতি? ডান হাতি। কেন বলুন তো? হ্যাঁ, কিছুই না, আপনার পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা নিলাম। ও যে ডান হাতি তা আমিও লক্ষ্য করেছি। আপনি সেটা লক্ষ্য করেছেন কিনা নিশ্চিত হলাম। আমার আর কিছু জিজ্ঞাসা নেই। সম্রাট চন্দ্রগুপ্ত এতক্ষণ মৌন বসেছিলেন সিংহাসনে। এবার বলে উঠলেন, বেশ, তবে আপনারা একটু একান্তে থাকতে দিন আমায় এবং আচার্যকে, আমাদের কিছু কথা আছে। কৃষ্ণনাথ আর রাজবৈদ্য তাঁদের দুজনকে প্রণাম জানিয়ে বেরিয়ে গেলেন। তাঁদের বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করলেন সম্রাট। তারপর বললেন, আচার্য, মনে একটা সন্দেহ এসেছে। বলো, কি সন্দেহ? লোকসম্মুখে চাণক্য শিষ্যকে তার সম্রাট পদের সম্মান দিয়ে আপনি সম্বোধন করলেও একান্তে তা তুমিতে নেমে আসে সহজেই। চন্দ্রগুপ্ত উৎসাহিত হয়ে বললেন, গুরুদেব, এই গুপ্ত কথাটা বিশেষ কেউ জানেন না যে আপনি আমায় বাল্যকাল থেকে সামান্য পরিমাণে বিষ খাইয়ে এসেছেন, এবং তা আজও আমি নিয়মিত গ্রহণ করি আপনার নির্দেশ মতো। এত বছর ধরে শরীরে বিষ ঢোকার ফলে আমার শরীরে কোনো রকম মারণ বিষের প্রভাব পড়ে না। কিন্তু আচার্য, এই খাবার পরীক্ষকও তো সেই রকমই হতে পারে। হয়তো খাবারে বিষ ছিল, কিন্তু গান্ধার জেনে বুঝেই সেই রকম কোনো ব্যক্তিকে পরীক্ষক করে পাঠিয়েছে যার শরীরে বিষের প্রভাব পড়ে না। আমি বুঝতে পারছি তুমি ওই গান্ধারের ভৃত্য দুটিকেই সন্দেহ করছো। সেটাই স্বাভাবিক, কারণ এই হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি লাভ গান্ধারেরই হবে। তারা সোজাসুজি এইবার মৌর্য সাম্রাজ্যের অংশ হতে অস্বীকার করবে, এবং এইবার তাদের হাতে যথাযথ কারণও থাকবে। কিন্তু চন্দ্রগুপ্ত, ভুলে যেও না যে ওই খাবারে যে বিষ ছিল না, সেটা আমরা নিজেরাই আজ সকালেই দ্বিতীয়বার পরীক্ষা করে দেখেছি। তবুও তোমার যদি সন্দেহ থাকে, তবে একটা সামান্য পরীক্ষা করে দেখা যেতেই পারে। কি পরীক্ষা আচার্য? মৃদু হাসলেন আচার্য চাণক্য। রাজবৈদ্যর সঙ্গে পরামর্শ করে খাবার পরীক্ষক কুম্ভর খাবারে সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দিতে বলো। খুবই অল্প পরিমাণে, যাতে তার কোনো ক্ষতি না হয়, কিন্তু বিষক্রিয়ার উপসর্গগুলো যেন দেখা যায়। আগামীকাল যদি তার শরীর খারাপ করে, তবেই তুমি নিশ্চিত হবে যে তার উপর বিষের প্রভাব আছে কিনা। চাণক্যর দিকে চেয়ে থাকলেন চন্দ্রগুপ্ত। এ হেন উপায় একমাত্র তাঁর গুরুর মস্তিষ্ক থেকেই বেরোনো সম্ভব। চন্দ্রগুপ্তর আরও একবার মনে পড়ল কেন তাঁর গুরুকে সারা আর্যাবর্ত কৌটিল্য নামে ডাকে। বুঝলে হে জীবসিদ্ধি, এরপর রাতে খাবারে মেশানো হলো বিষ। আচার্য চাণক্য শিষ্য জীবসিদ্ধিকে হত্যাকাণ্ডের ঘটনাটা শোনাচ্ছিলেন। ঘটনার পর ইতিমধ্যে 2 দিন অতিবাহিত হয়েছে। রাজকার্যে জীবসিদ্ধিকে গত 1 মাসের জন্য ভিন রাজ্যে থাকতে হয়েছে।
আজকেই সে পাটলিপুত্র ফিরেছে এবং স্বভাবসিদ্ধভাবেই প্রথমেই গুরুর কুটিরে এসেছে। চাণক্যর প্রিয় 6 ছাত্রর মধ্যে চন্দ্রগুপ্ত ও জীবসিদ্ধি অন্যতম। নন্দ শাসনের সময় জীবসিদ্ধি চাণক্যর গুপ্তচর হিসেবে এই মগধেই বহাল ছিল। শত্রু শিবিরের সমস্ত গোপন খবর চাণক্যর কাছে পৌঁছে দেওয়ার দুঃসাহসিক গুরুদায়িত্বটা তার উপরেই ছিল। মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার পরবর্তীকালে চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসিয়ে চাণক্য কিছুকাল নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কয়েক বছর আগে তিনি অমাত্যদের ওপর দায়িত্ব দিয়ে নিজে রাজকার্য থেকে অবসর নেন। রাজমহল ছেড়ে অদূরেই এক নিরিবিলি জায়গায় নিজের কুটিরে সন্ন্যাসীর জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। আরও একটা কাজে এই মুহূর্তে চাণক্য ব্রতী হয়েছেন। বংশ পরম্পরায় সঞ্চিত জ্ঞান এবং নিজস্ব জীবনে অর্জিত যাবতীয় অনুভব তিনি একত্রিত করে লিপিবদ্ধ করে যেতে চান অর্থশাস্ত্র বইয়ে। অবসরের পর থেকে তিনি লেখালেখিতেই ডুবে থেকেছেন। এই অবসর জীবনে শিষ্য জীবসিদ্ধি তাঁর ছায়াসঙ্গী হয়েছে। চন্দ্রগুপ্তর সভাসদ পদ সে অস্বীকার করে এবং নিজেও ব্রাহ্মণ সন্ন্যাসী বেশ নিয়ে পাটলিপুত্রেই থেকে গেছে। গত দুদিনে হত্যাকাণ্ডের কথা ছড়িয়ে পড়েছে সারা দেশে। খোদ সম্রাটের অন্দরমহলে হত্যাকাণ্ড ঘটলে তা ছড়িয়ে পড়ার মতন ঘটনাই বটে। জীবসিদ্ধি সেই খবর পেয়েই ফিরে এসেছে। এতক্ষণ সে বিশদে পুরো ঘটনাটা শুনছিল আচার্যর কুটিরে বসে। এই পর্যন্ত শুনে প্রশ্ন করল জীবসিদ্ধি। তারপর খাবার পরীক্ষকদের ওপর বিষক্রিয়া পরীক্ষা করিয়েছিলেন সম্রাট? তো তাতে কি ফল হলো? গতকালই চন্দ্রগুপ্ত চিঠি দিয়ে জানিয়েছে যে কুম্ভর উপর বিষ প্রভাব ফেলেছে। দুদিন আগে সামান্য বিষ তার খাবারে মিশিয়ে দেওয়া হয়। পরের দিনই সে অসুস্থ হয়ে পড়ে। বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট। বৈদ্যর ওষুধের গুণে গতকাল সে আরোগ্য লাভ করেছে। এ তো বড়ই গম্ভীর সমস্যা আচার্য। আপনি সমস্যার সমাধান সূত্র পেলেন কিছু? যে কোনো রহস্যর সম্পূর্ণ সমাধানের জন্য 3টে প্রশ্নের উত্তর অনুধাবন করতে হয়: কে, কেন এবং কিভাবে। এই হত্যাকাণ্ডে কেনর উত্তর সহজ। রাজদূতকে হত্যার যথেষ্ট কারণ আমাদের শত্রুপক্ষের আছে। এইবার আসা যাক কেতে, যার ওপর আমার প্রবল সন্দেহ। তাকে অভিযুক্ত করার মতো প্রমাণ নেই। যতক্ষণ না কিভাবে হত্যা করা হয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি, ততক্ষণ হত্যাকারীর অপরাধ প্রমাণ করা সম্ভব নয়। খানিক ভেবে জীবসিদ্ধি বলল, গান্ধার থেকে আসা 2 ব্যক্তির বিরুদ্ধে সত্যিই কোনো কিছু প্রমাণ করা যাচ্ছে না। কিন্তু গুরুদেব, আপনি নিজেই তো জিজ্ঞাসাবাদের সময় দ্বাররক্ষীদের দিকে সন্দেহের ইঙ্গিত দিয়েছেন। একজনের অনুপস্থিতিতে অন্যজন ঢুকে তো হত্যা করতেই পারে, তাই নয় কি? ওহে জীবসিদ্ধি, সামান্য বুদ্ধি ব্যবহার করো। আমি ওই কথা শুধুমাত্র ওই প্রহরীদের ভয় পাওয়ানোর জন্যই বলেছিলাম। তো তাদের সামান্য বুদ্ধি থাকলে তারা নিজেরাই প্রমাণ করতে পারত যে এই উপায়ে তাদের পক্ষে হত্যা করা সম্ভব নয়। কেন? পরের দিন দেখা গেছে অতিথিশালার দরজা ভেতর থেকে বন্ধ। যদি প্রহরীদের মধ্যে কেউ হত্যা করেও থাকে, তবুও তার পক্ষে ভেতর থেকে দরজা বন্ধ করাটা অসম্ভব। তাই তো, ঠিক কথা। তবে ছাদের প্রহরীরা, তাদের তো প্রত্যেকেরই সুযোগ ছিল। হ্যাঁ, সম্ভব। তাদের 8 জনের যে কোনো একজনের পক্ষেই হত্যাকারী হওয়া সম্ভব। কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন আচার্য? যদি ঘরের মধ্যে ঢুকেই হত্যা করতে হয়, তবে ওই বিষাক্ত শলাকায় কেন?
ঘুমন্ত অবস্থায় বুকে ছুরি বসিয়ে বা গলায় তলোয়ার চালালেই হতো। সেটাই অনেক সহজ পদ্ধতি। অকারণ বিষ প্রয়োগের কি প্রয়োজন, তাও আবার ওই শলাকায়? উত্তর জীবসিদ্ধির কাছে নেই। তাকে চিন্তিত দেখে চাণক্য কৌতুক ছলে বললেন, ভাবো ভাবো, বুদ্ধি ব্যবহার করো। আমিও গত দুদিন ধরে ভাবছি, কিন্তু যতই ভাবছি ততই জটিল হয়ে যাচ্ছে। এই হত্যাকাণ্ডের সবচেয়ে সমস্যার বিষয় কোনটা জানো? কোনটা? এই ক্ষেত্রে সবার জবানবন্দি একে অন্যের সঙ্গে মিলে যাচ্ছে। কারুর কথায় কোনো ফাঁক নেই, শুধু একজনের বাদে। কার? নিজেই ভেবে বলো। আমার পক্ষে সম্ভব নয়, সেটা আপনি ভালোই জানেন আচার্য। আপনার মতো অনুধাবন ক্ষমতা আমার নেই। আমি শুনলাম ইতিমধ্যেই গান্ধারে হত্যাকাণ্ডর খবর পৌঁছে গেছে আচার্য। অম্বি এবং তার আচার্য শকুনি অন্য রাজাদের সঙ্গে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক মতবিরোধ গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে, এবং গান্ধারের 2 নাগরিক অর্থাৎ পাচক আর খাবার পরীক্ষককে অবিলম্বে গান্ধারে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। আচার্য, তবে কি যুদ্ধ হবেই? রহস্যর সমাধান করতে আমি সক্ষম না হলে যুদ্ধ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এবং তাতে ফলাফল নির্বিশেষে মগধের ক্ষতি, আর্থিক ক্ষতি এবং প্রাণহানি। খানিকক্ষণ দুজনের কেউই কথা বলল না। আমার মন বলছে যে সমাধান আমার চোখের সামনেই আছে। কিছু একটা অতি সামান্য তথ্য বা ঘটনা সেদিন উল্লেখ করা হয়েছে বা ঘটেছে, যা এই রহস্য সমাধানের চাবিকাঠি। আমি তা দেখেও দেখতে পাচ্ছি না। কিছু একটা সূত্র আমার সামনেই আছে, কিন্তু আমি ধরতে পারছি না। চাণক্যর কপালে তীব্র ভ্রুকুটি ফুটে উঠেছে, যেন তীব্র মানসিক যন্ত্রণা হচ্ছে তাঁর। আচার্যকে এইভাবে দেখে জীবসিদ্ধির দুঃখ হল। আচার্যর মন হালকা করতে সে বলে উঠল, আচার্য, এই দেখুন, আমি আপনার জন্য দক্ষিণের রাজ্য থেকে কি নিয়ে এসেছি দেখুন দেখুন। জীবসিদ্ধি নিজের কাপড়ের ঝোলা থেকে একটা প্রমাণ আকারের তরমুজ বের করে আনল, সঙ্গে শালপাতায় মোড়া নারকেলের মিষ্টি। আচার্যর মিষ্টির প্রতি ভালোবাসার কথা তাঁর শিষ্য মাত্রই জানে। শুকনো নারকেলের মিষ্টিটা কয়েকদিন থাকবে, কিন্তু এই তরমুজটা টাটকা থাকতে থাকতেই শেষ করতে হবে। বিক্রেতা তো দাবি করেছে এটা মধুর মতো মিষ্টি হবে। দাঁড়ান, একটু খেয়ে দেখুন আগে। শিষ্যর প্রফুল্লতা কিছুটা চাণক্যর মধ্যেও সঞ্চারিত হল। জীবসিদ্ধি নিজেই ততক্ষণে একটা থালা তুলে তাতে তরমুজ কাটার প্রস্তুতি নিতে ভাঁড়ার ঘরে ঢুকল। আচার্য, একটা ছুরি দেবেন, এটা কাটবো। গুরুর কোনো সাড়া না পেয়ে আবার ডাকল জীবসিদ্ধি। আচার্য, কোথায় গেলেন? আচার্য! এবারও সাড়া না পেয়ে জীবসিদ্ধি বেরিয়ে এলো। আচার্য! কথা মাঝপথে থামিয়ে দিল জীবসিদ্ধি, কারণ চাণক্য এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছেন। কপালে আর ভ্রুকুটি নেই, বরং তাঁর চোখের তারায় ঔজ্জ্বল্য ফুটে উঠেছে। এই দৃষ্টির সঙ্গে জীবসিদ্ধির বহু বছরের পরিচয়। উত্তেজিত কণ্ঠে চাণক্য বলে উঠলেন, এই মুহূর্তে রাজমহলের দিকে যাও, যত তাড়াতাড়ি সম্ভব। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা চন্দ্রগুপ্তকে দেবে। আমি জানি কে হত্যাকারী, আমি জানি কোন উপায়ে হত্যা করা হয়েছে। সব রহস্যের সমাধান হয়েছে। মাঝের একটা দিন প্রায় ঝড়ের গতিতে কেটেছে। মাত্র একদিনের ব্যবধানে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। সম্রাট চন্দ্রগুপ্ত খানিকক্ষণ আগেই গান্ধারকে সম্পূর্ণ নিঃশর্ত আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। অন্যথায় মগধ পুরো সামরিক শক্তি নিয়ে গান্ধার আক্রমণ করবে, এই কথাও লিখেছেন তাতে।
সব সমস্যার মীমাংসা হয়ে যাওয়ার পর আচার্য চাণক্যর কুটিরে এই মুহূর্তে উপস্থিত আচার্য নিজে আর জীবসিদ্ধি। চাণক্য অতি প্রফুল্ল মনে একটা তাকিয়ায় ঠেস দিয়ে বসে আছেন। পাশে রাখা ধনুচি থেকে ধুনো এবং কর্পূর মিশ্রিত সুগন্ধি ধোঁয়া দৃষ্টি ঝাপসা করে দিচ্ছে জীবসিদ্ধির। দুজনের মাঝে রাখা থালায় ফলমূল ও মিষ্টি সাজানো। নারকলের মিষ্টি চাণক্য 1/4 শেষ করে ফেলেছেন ইতিমধ্যেই। ওরা প্রতীক্ষা করছেন তৃতীয় ব্যক্তির। অন্ধকার নেমেছে নগরের বুকে। সন্ধে হতেই চারিদিকের গৃহস্থ কুটিরগুলো থেকে শঙ্খধ্বনি শোনা গেল। আজ সবাই শান্তিতে। গত 4 দিন রাজ্যের ওপর যে যুদ্ধ আর অশান্তির ছায়া দেখা দিয়েছিল, আজ তা আর নেই। বাইরে থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। কুটিরের সামনে তা থামল। কুটিরের দরজায় কড়া নাড়ল আগন্তুক। ভেতরে আসুন সম্রাট, দরজা খোলা আছে। আপাদমস্তক কাপড়ে ঢেকে বাড়িতে ঢুকলেন চন্দ্রগুপ্ত মৌর্য। দরজা লাগিয়ে গায়ের ঢাকা কাপড় সরিয়ে ফেললেন। প্রথমেই আচার্যর পা ছুঁয়ে প্রণাম করলেন। তারপর জীবসিদ্ধির পাশের আসন গ্রহণ করলেন। জীবসিদ্ধি এতক্ষণ নিদারুণ উত্তেজনা চেপে রেখেছিল, তাই আর থাকতে না পেরে বলে উঠল, এইবার তো চন্দ্রগুপ্ত উপস্থিত আচার্য। এবার দয়া করে বলুন রহস্যের সমাধান কিভাবে করলেন। আমি গতকাল থেকে অথই জলে রয়েছি। জীবসিদ্ধির সুরে সুর মেলান চন্দ্রগুপ্ত। হ্যাঁ আচার্য, আমার কাছেও সব রহস্য পরিষ্কার নয়। আপনি গোড়া থেকেই আরম্ভ করুন। একটু ধৈর্য ধরো, আগে একটা খেলা দেখাই তোমাদের। আচার্য উঠে ভেতরে গেলেন। একটা ছোট্ট ছুরি নিয়ে ফিরলেন। ফলের পাত্র থেকে একটা আঙুর তুলে নিলেন। ছুরি দিয়ে সেটাকে কেটে 2 ভাগ করলেন। পাশে মাটির পাত্রে রাখা একটি গাছের মাটিতে টুকরো দুটো ফেললেন। এই গাছটার মাটিটায় পিঁপড়ে থাকে, দেখো কি হয়। কিছুক্ষণের মধ্যেই আঙুরের 2টো টুকরোতেই পিঁপড়ের ঝাঁক ছেঁকে ধরল। অদ্ভুতভাবে দেখা গেল একটা টুকরোয় ছেঁকে ধরা প্রতিটা পিঁপড়ের মৃত্যু হল, কিন্তু অন্য টুকরোয় থাকা পিঁপড়েগুলোর কিছুই হল না। সেই দিকে আঙুল দিয়ে নির্দেশ করে চাণক্য বললেন, এই হলো হত্যা রহস্যর সমাধান সম্রাট। 2 শিষ্য হতবুদ্ধির মতো তাঁর মুখের দিকে চেয়ে আছে দেখে আচার্য বলে উঠলেন, বুঝলে না তাও? বেশ, প্রথম থেকেই বলি। বেশিরভাগ ক্ষেত্রেই সবচেয়ে সহজ সমাধানটাই ঠিক সমাধান হয়ে থাকে। এক্ষেত্রেও তাই হয়েছে। পুরো ঘটনায় কয়েকটা বিষয় প্রথম থেকেই সন্দেহজনক ছিল। প্রথমত, গান্ধার রাজ অম্বিকের হঠাৎ হৃদয় পরিবর্তন, এটা অস্বাভাবিক। দ্বিতীয়ত, সে দূত হিসেবে পাঠালো কাকে? তার বিরুদ্ধে বিদ্রোহ করা অমাত্যকে। সঙ্গে কোনো নিজস্ব সৈনিক পর্যন্ত পাঠালো না, যাতে অনর্থ কিছু ঘটলে তার সম্পূর্ণ দায় চাপানো যায় মগধের ওপর। আমি নিশ্চিত এই সম্পূর্ণ খেলাটার নেপথ্যে রয়েছেন মগধের প্রধানমন্ত্রী আচার্য শকুনি। তিনি জানতেন যে ব্রাহ্মণ সুকদাসের মৃত্যু যদি পাটলিপুত্রতে ঘটে, তবে এক বাণে 2টো শিকার করা হবে। যে আমার তোর গলার কাঁটা হয়ে রয়েছে এতদিন, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে, এবং সেই সঙ্গেই মগধের বিরুদ্ধে গান্ধারের হাতে একটা মোক্ষম অস্ত্র চলে আসবে। যুক্তি দিয়ে ভাবলেই এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না যে সুকদাসের হত্যার নেপথ্যে গান্ধারের গভীর ষড়যন্ত্র আছে। আচার্য শকুনি এই হত্যা সংগঠিত করিয়েছেন।
কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আরও খানিকটা মিষ্টি নিজের মুখে দিয়ে আচার্য শুরু করলেন। প্রথমেই সন্দেহ গিয়ে পড়ে অবশ্যই গান্ধার থেকে আসা পাচক আর খাবার পরীক্ষকের ওপরে, কিন্তু তাদের প্রতিটি গতিবিধি নজরবন্দি ছিল। তবে তারা হত্যা করবে কিভাবে? আমার প্রথম সন্দেহ জাগে হত্যার শস্ত্রটিকে নিয়ে, বিষযুক্ত শলাকা। কেন? অন্য কোনো অস্ত্র কেন নয়? যদি রাতে ছাদের দিক দিয়ে আমাদের কোনো সৈনিক ঢুকেই থাকে, তবে সে তলোয়ার দিয়েই হত্যা করবে। এই অতি নাটকীয় হত্যার উপায় কেন বেছে নেবে? ক্রমেই আমার বিশ্বাস জন্মাতে থাকে যে ওই শলাকাটা আমাদের বিভ্রান্ত করার উপায় মাত্র। আসলে খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করা হয়েছে, কিন্তু সমস্ত প্রমাণ ইঙ্গিত দিচ্ছিল যে খাবারে বিষ নেই। এই বিষয়টাই আসল সমস্যা। এটার সমাধানে একটু পরে আসছে। আপাতত তর্কের খাতিরে যদি শলাকাটাকে ভুলে যাই, তাহলেই কিন্তু বাইরের থেকে হত্যাকারীর প্রবেশের যুক্তিটা আর থাকে না, এবং তাতেই রহস্য অনেকটা পরিষ্কার হয়ে যায়। হত্যাকারী অবশ্যই ওই পাচক অথবা পরীক্ষক, অথবা দুজনই ষড়যন্ত্রে যুক্ত। তাদের প্রশ্ন করলে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু তাদের মিথ্যে বলার সম্ভাবনাই বেশি। অন্ধকা কিংবা কুম্ভ, অথবা দুজনই সম্ভবত গুপ্ত হত্যাকারী। তারা আসলে পাচক বা খাবার পরীক্ষক নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে দুজনই স্বীকার করেছে যে তারা একে অন্যকে আগে চিনত না। অর্থাৎ যদি একজন মিথ্যে বলে, অপরজন সেটা ধরতে পারবে না। তাই তাদের পরীক্ষা করতে আমি তাদের একটা করে প্রশ্ন করি। পাচক দাবি করে সে গত 3 বছর ধরে ব্রাহ্মণ শুকদাসের কাছে রান্নার কাজ করছে, অথচ যখন তাকে জিজ্ঞেস করলাম যে একাদশীর দিন সে কি পদ বানায়, সে উত্তর দিল, রোজ যা হয়। সব ব্রাহ্মণ বাড়ির পাচকরাই জানে যে একাদশীর দিন ব্রাহ্মণরা অন্ন গ্রহণ করে না, তারা শুধুই ফলাহার করে। অর্থাৎ পাচক অন্ধকা মিথ্যে বলছে। সে খুব সম্ভবত গান্ধারের নিযুক্ত গুপ্ত হত্যাকারী। একইভাবে কুম্ভ অর্থাৎ খাবার পরীক্ষককে প্রশ্ন করি, সে হাফুস বা আপুস আম খেয়েছে কিনা। এই বিশেষ জাতের আম আমাদের দেশের সবচেয়ে দামি ফলের মধ্যে অন্যতম। এই আম সাধারণত শুধুমাত্র রাজকীয় খাবারের অংশই হয়ে থাকে। সাধারণ মানুষ এই আম খাওয়া দুরস্ত, নামও শোনেনি। কিন্তু এই ক্ষেত্রে কুম্ভ হাফুস নাম শুনেই সেটাকে আম বলে চিনল, এবং তা সে খেয়েছে বলেও স্বীকার করল। অর্থাৎ সে সত্যিই রাজপরিবারের খাবার পরীক্ষকই বটে। গান্ধার রাজের কর্মচারী শুনেই আমরা তাকে বেশি সন্দেহ করব, তা জেনেও কিন্তু সে সত্য বলেছে, কারণ সে নির্দোষ। নির্দোষের ভয় কম থাকে, মিথ্যে বলার প্রয়োজনও সে বোধ করেনি। ও বেশ, অর্থাৎ ওই অন্ধকা নামের পাচকে হত্যাকারী। কিন্তু সে হত্যা করলো কিভাবে? খাবারে তো বিষই ছিল না। না, খাবারে বিষ ছিল না, কিন্তু খাবারের মাধ্যমেই ব্রাহ্মণের শরীরে বিষ ঢোকানো হয়েছে। এটা কিভাবে সম্ভব? চাণক্য ততক্ষণে মিষ্টির অর্ধেকটা শেষ করে ফেলেছেন। বাকিটুকু থেকে আরও একটু তুলে নিয়ে বললেন, সম্ভব। অতি সরল অথচ অসম্ভব চতুর একটা কৌশলে বিষ প্রয়োগ করা হয়েছে। সম্রাটের নিশ্চয়ই মনে আছে হত্যাকাণ্ডের পরের দিনের কথা, যখন আমি উচ্ছিষ্ট খাবারে বিষ আছে কিনা পরীক্ষা করতে যাই।
সেখানে সমস্ত বাসন এবং উচ্ছিষ্ট পড়ে থাকলেও ফল কাটার ছুরিটা সেখানে ছিল না। আমি যখন অমাত্যর কাছে ছুরি চাই, তখন অমাত্য কৃষ্ণনাথ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন। ছুরি নেই ওখানে? ছিল তো রাতে একটা। এই কথাটা ওই পরিস্থিতিতে নিতান্ত অপ্রয়োজনীয় মনে হওয়ায় চন্দ্রগুপ্ত সামান্য ক্ষুণ্ণ হয়েছিল সেই দিন। অথচ এই কথাটা যদি সেদিনই আমি খেয়াল করতাম, তবে রহস্যের সমাধান সেই দিনই হয়ে যেত। ছুরি সেখানে ছিল না, সমস্ত থালা বাসন পড়ে আছে, শুধু ওই একটা সাধারণ বস্তু নেই। নিশ্চয়ই কেউ সরিয়েছে, কিন্তু কেন? কারণ সেই ছুরিটাই হলো আসল হত্যা শস্ত্র। হত্যা করা হয়েছে ওই ছুরি ব্যবহার করে। অর্থাৎ মৃত্যু তো হয়েছে বিষ প্রয়োগে। ঠিক, কিন্তু সেই বিষ খাবারের সঙ্গে মেশানো হয়েছে ওই ছুরি দিয়ে। পরোক্ষভাবে ওই ছুরি দিয়েই হত্যা করা হয়েছে। একটা সাধারণ ফল কাটার ছুরি, যেমন ধরো এইটা, এর বাঁদিকের ফলায় লাগানো হয় মারণ বিষ এবং ডান দিকের ফলা রাখা হয় নির্বিষ। শুধু একদিকের ফলা বিষাক্ত। এই ছুরি দিয়ে কোনো ডানহাতি ব্যক্তি যদি ফল বা রুটি কাটে, তবে প্রতি ক্ষেত্রে শুধু প্রথম টুকরোটা হবে নির্বিষ, অথচ পরবর্তী প্রতিটা টুকরো হবে বিষাক্ত। প্রথমবার কাটায় প্রথম টুকরো নির্বিষ হবে, কিন্তু তার সঙ্গেই বিষাক্ত ফলাটা ঘষে যাবে রুটি বা ফলের বাকি অংশের গায়ে। আমি এই ছুরিটাতেও একইভাবে বাঁ ফলায় বিষ লাগিয়েছি, সাধারণ পিঁপড়ে মারার বিষ, যে কারণে এটা দিয়ে কাটা আঙুরের ডান দিকের ভাগ সাধারণ হলেও অন্য ভাগটা বিষাক্ত। ফলাফল তো নিজের চোখেই দেখলে একটু আগে। এ তো সাংঘাতিক কৌশল আচার্য। আমি নিশ্চিত এই সম্পূর্ণ ষড়যন্ত্র, এই কৌশল পুরোটা আচার্য শকুনির মস্তিষ্ক প্রসূত। উনি নিজের এই ক্ষুরধার মস্তিষ্ক জনকল্যাণে ব্যবহার করলে আজ আমরা মিত্র হতাম, কিন্তু উনি নিজেকে আমার প্রতিদ্বন্দ্বী প্রমাণ করতে বদ্ধপরিকর। সেই তক্ষশিলায় অধ্যাপনার সময় থেকেই আমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব। তোমরা দুজনেই সেই সময় আমার ছাত্র ছিলে, তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই সব কথা। কিছুক্ষণ অতীতের চিন্তায় ডুবে গেলেন চাণক্য। তারপর বললেন, ভেবে দেখো কি অভিনব হত্যা কৌশল। রুটি এবং ফলের প্রথম যে টুকরোগুলো খাদ্য পরীক্ষক খাবে, তাতে বিষের চিহ্ন মাত্র থাকবে না, অথচ তারপর থেকে যতবারই সেই একই ছুরি দিয়ে রুটি আর ফল কেটে মুখে দিয়েছেন ব্রাহ্মণ, ততবারই নিজের অজান্তেই মারণ বিষ ঢুকেছে তাঁর শরীরে। প্রতি গ্রাসের সঙ্গে তাঁর শরীরে বিষের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গেই ছুরির ফলা থেকে বিষও উঠে গেছে। অতিথিশালায় দাঁড়িয়ে থাকা আরও অতগুলো মানুষের চোখের সামনে অপরাধ ঘটছে, অথচ কেউ টেরও পায়নি। উচ্ছিষ্ট খাবারে যদি বিষ থেকেও থাকে, তা অতি সামান্যই হবে, কারণ প্রতিবার ছুরি দিয়ে এক একটি কাটার সঙ্গেই বিষের পরিমাণ কমে এসেছে। উচ্ছিষ্ট খাবারে আর বিষ না থাকাই স্বাভাবিক, কিন্তু বিষ ব্যবহারের ফলে ছুরিটার একদিকের ফলার রং নিঃসন্দেহে অন্যদিকের চেয়ে আলাদা হয়ে গিয়েছিল। তাই সেটা নজরে পড়ার আগেই পাচক অন্ধকা সরিয়ে ফেলে। হয় সেই রাতেই খাওয়া শেষের পর সেটা সরিয়েছিল, অথবা পরের দিন সকালে যখন দরজা ভেঙে ঘরে ঢোকে সেই সময়। এই সময় অন্ধকা
আরও একটা কাজ করে। একটা অন্য মারণ বিষ মাখানো শলাকা সবার অলক্ষ্যে ফেলে দেয় ঘরের মেঝেতে। তাতে লাগা রক্ত হয়তো কোনো হতভাগ্য পশুর বা পাখির। সে জানতো ওইটা আমরা খুঁজে পাব, এবং তাহলেই বিভ্রান্ত হয়ে বাইরে থেকে আততায়ী এসেছিল বলে অনুমান করে নেব। খাবারে বিষ থাকার কথা মাথায় আর আসবে না। এই সম্পূর্ণ পরিকল্পনার সবচেয়ে বড় অংশ হল ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৌশলগুলো। সেই রাতে জেনে বুঝেই উচ্ছিষ্ট খাবার সরিয়ে ফেলেনি পাচক। সে চেয়েছিল যেন সকালে আরও একবার খাবারে বিষ আছে কিনা সেটা পরীক্ষা হোক। এতে তার ওপর থেকে সন্দেহ পুরোপুরি সরে যায়। আমিও প্রায় বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম যদি না গতকাল জীবসিদ্ধি আসত। আমি আবার কি করলাম আচার্য? কেন, তুমি যে তরমুজটা আনলে ওই জন্যই তো আমার মাথায় সমাধান এলো। তুমি তরমুজ কাটার জন্য যেই আমার থেকে ছুরি চাইলে, সেই মুহূর্তে আমার ছুরির কথাটা মনে এলো। দুদিন আগে আমার তোর ছুরি না থাকার কথাটা মনে পড়ল। মুহূর্তে সব কিছু চোখের সামনে দেখতে পেলাম। সন্দেহ তো আগে থেকেই ছিল পাচকের ওপরে, শুধু হত্যা কৌশলটা আন্দাজ করতে পারছিলাম না। সেটা মাথায় আসতেই পুরো রহস্যর জট খুলে গেল। আপনি অসাধারণ আচার্য, অসাধারণ। এটা একটা প্রায় নিখুঁত হত্যাকাণ্ড ছিল। সম্রাট, তোমার কি সেই দিন রাজবৈদ্যর বলা কথাটা মনে আছে? উনি বলেছিলেন যে মৃতদেহের নীল রং দেখে ওর প্রাথমিকভাবেই সন্দেহ হয়েছিল বিষ প্রয়োগ রাতের প্রথম প্রহরের দিকে করা হয়েছে। ভেবে দেখো, ওর অনুমানই কিন্তু ঠিক ছিল। বিষ রাতের শুরুর দিকেই শরীরে প্রবেশ করেছিল খাবারের সঙ্গে। তারপর বিষ ধীরে ধীরে কাজ শুরু করে, ছড়িয়ে পড়ে সারা শরীরে। রাত দ্বিতীয় প্রহরের শেষের দিকে বিষক্রিয়ার কারণে অস্বস্তিতে ব্রাহ্মণের ঘুম ভেঙে যায়। বেশিরভাগ বিষেরই উপসর্গ হল গলা শুকিয়ে যাওয়া। এক্ষেত্রেও তাই হয়েছিল। ব্রাহ্মণ জলের পাত্র নিতে পালঙ্ক থেকে হাত বাড়ান, কিন্তু উনি পালঙ্ক থেকে পড়ে যান। সেই মুহূর্তে ওর মৃত্যু ঘটে এবং জল ভর্তি পাত্র উল্টে যায়। ওই সামান্য শলাকাটা প্রথম থেকেই আমাদের কতটা বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে ভেবে দেখো। আমরা সকালে ওই সিদ্ধান্তেই উপনীত হয়েছিলাম যে শলাকার ওই তীব্র বিষেই মৃত্যু ঘটেছে, অথচ ওই শলাকার বিষ আর হত্যায় ব্যবহৃত বিষ সম্পূর্ণ আলাদা প্রকৃতির। শলাকার বিষ অতি তীব্র প্রভাব ফেলে। এই বিষ রক্ত সংস্পর্শে আসার কয়েক মুহূর্তেই মৃত্যু হয়, কিন্তু ছুরিতে ব্যবহৃত বিষ সম্পূর্ণ আলাদা। সেটা প্রভাব বিস্তার করে ধীরে, প্রায় 2 প্রহর সময় ধরে বিষক্রিয়া সারা দেহে ছড়ায়। তারপর মৃত্যু হয় আক্রান্তর। অর্থাৎ বিষক্রিয়ার মুহূর্ত এবং মৃত্যুর মুহূর্তের মাঝে অনেকটা সময়ের ব্যবধান। রাজবৈদ্য নিশ্চিত ছিলেন যে মৃত্যু শেষ রাতের দিকে হয়েছে, তাই ধরেই নেন যে বিষ প্রয়োগ সেই সময় করা হয়েছে। এই জায়গাটাই বুঝতে ভুল করে ফেলেন তিনি। হত্যা শস্ত্র হিসেবে বিভ্রান্তি সৃষ্টি করতে শলাকাটাই নির্বাচন করার কারণ হল সেটার ক্ষুদ্রতা। খুব সহজেই সবার নজর এড়িয়ে সেটা নিয়ে ঢুকেছিল অন্ধকা, এবং সবার অলক্ষ্যে ওই ছোট শলাকাটা ঘরের মেঝেতে ফেলে দিয়েছিল।
গভীর ষড়যন্ত্র আচার্য। সত্যি এটা তো মাথায় আসা অসম্ভব। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। কালকে সন্ধেবেলা রহস্য সমাধান করতে পেরেই জীবসিদ্ধিকে পাঠায় তোমার কাছে চন্দ্রগুপ্ত। চিঠিতে নির্দেশ দিই যে এক্ষুনি যেন পাচককে গ্রেপ্তার করা হয় আর তার ঘর তল্লাশি করা হয়। এই কারণেই অম্বি তার দুজন লোককে ছেড়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছিল, কারণ একবার তারা মগধ ত্যাগ করলে আর কোনোদিনই দোষ প্রমাণ করার উপায় থাকত না। আমি অনুমান করেছিলাম যে ওই একদিকের ফলার বিষ মাখানো ছুরি সে সাবধানে লুকিয়ে রাখবে। যত্রতত্র সেটা ফেলে দেওয়ার সুযোগ পাবে না, কারণ সে নজরবন্দি। তার মনে সর্বক্ষণ ধরা পড়ার ভয় কাজ করবে, এবং ছুরিটাই সেই পুরো পরিকল্পনার ভিত্তি। ওটা খুঁজে পাওয়া গেলেই অন্ধকার দোষ স্বীকার করতে বাধ্য হবে, এবং ঘটেছেও ঠিক তাই। এই পুরো ঘটনায় কুম্ভ নামের খাবার পরীক্ষকটি নিজের অজান্তেই হত্যাকাণ্ডে সহায়ক হয়েছে। সে নির্দোষ। জানি আচার্য, সেই কারণেই তাকে নিজের দূত করে আজ গান্ধারে পাঠিয়েছি। চন্দ্রগুপ্তর কথায় মৃদু হাসলেন চাণক্য। জীবসিদ্ধির দিকে ফিরে বললেন, সাধু। ওহে জীবসিদ্ধি, তুমি কি একটু কষ্ট করে ভাড়ার থেকে অন্য একটা ছুরি নিয়ে আসবে? এই ছুরিটা তো তোমাদের খেলা দেখাতে গিয়ে ব্যবহারের অযোগ্য হয়ে গেল। আজ আমরা তিনজন মিলে তোমার আনা তরমুজটার স্বাদ গ্রহণ করতে পারি। এই তরমুজটার জন্যেই আজ সম্রাটের জয় হলো বটে। এর 1 মাস পর সম্রাট চন্দ্রগুপ্তের পত্র এসে পৌঁছয় চাণক্যের কাছে। প্রিয় আচার্য, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আজ আপনার কারণেই একটা অযাচিত যুদ্ধ থেকে মৌর্য সাম্রাজ্য রক্ষা পেয়েছে। আপনার অবগতির জন্য জানাই, গান্ধার আত্মসমর্পণ করেছে। অম্বির অবশ্য আর কোনো উপায় ছিল না। ব্রহ্মহত্যার ষড়যন্ত্রের দায় তার নিজের রাজ্যবাসী এবং অন্য রাজারা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছে। এদিকে তার গুরু আচার্য শকুনি নিখোঁজ। তিনি তার শিষ্যকে পরিত্যাগ করে নিজের প্রাণ বাঁচিয়েছেন, তবে তিনি নাকি আপনাকে এবং মগধকে ধ্বংস করার শপথ নিয়েছেন। তার সন্ধান করছে আমার গুপ্তচররা। আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। ইতি আপনার শিষ্য। আপনার অর্থশাস্ত্র লেখার কাজ কতদূর অগ্রসর হলো আচার্য? সানডে সাসপেন্সে শুনছিলেন অভিজ্ঞান গাঙ্গুলির শলাক শাস্ত্র। অভিজ্ঞান গাঙ্গুলির জন্ম 29 জুন 1990 কাঁচরাপাড়ায়। প্রযুক্তিবিদ্যায় স্নাতক, ন্যানো ইলেকট্রনিক্সে পিএইচডি এবং কয়েক বছর বিদেশে গবেষণার পর বর্তমানে ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত। 2022 সালে প্রথম প্রকাশিত হয় লেখকের চাণক্য সিরিজের প্রথম বই হত্যাশাস্ত্র। অন্যান্য প্রকাশিত বইয়ের মধ্যে স্বরশাস্ত্র, একদা আর্যাবর্তে, অপার্থিব অন্যতম। এই গল্পটি আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত হত্যাশাস্ত্র বইটি থেকে। গল্প পাঠে শেখর, চাণক্য শঙ্করী প্রসাদ মিত্র, জীবসিদ্ধি অগ্নি, চন্দ্রগুপ্ত সাক্ষ্য রায়, অন্ধকা পুষ্পল গাঙ্গুলি, সুখদাস সায়ন, রাজবৈদ্য ইন্দ্রনীল ভাদুরী, কৃষ্ণনাথ অর্ঘ্য বসু, সৈনিক অত্রি, প্রহরী অভিজিৎ ও সঙ্গে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা আবহ সঙ্গীত সৌম শুভ, সহ সম্পাদনা চিরন্তন বিশ্বাস, কার্যনির্বাহী প্রযোজনায় অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস।
শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় অর্ণব ও কিংসুক, কাহিনীর সূত্রধার এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।